হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের মোলের পর্যাবৃত ধর্মের লেকচার নয়ে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। একটু করে আমাকে জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। হ্যাঁ হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। আশা করি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো থাকবে। ওকে, সো দেখো, আজকে হচ্ছে আমরা আমাদের একদম নতুন একটা টপিক শুরু করব। বাট প্রবলেম হচ্ছে কি, এই চ্যাপ্টারের প্রবলেমটা হলো তুমি কিন্তু সিকোয়েন্সিয়ালি করে আসতে হবে। অর্থাৎ এই চ্যাপ্টারটা তুমি যদি বই থেকে পড়তে যাও নিজে নিজে, বইয়ের সিকোয়েন্স, আমি বারবার বলতেছি, বইয়ের সিকোয়েন্সটা তুমি কিন্তু ধরলে তুমি পড়া বুঝবা না। এই একটা চ্যাপ্টার, মানে তুমি জাস্ট আমি যে সিকোয়েন্সে তোমাকে পড়াচ্ছি তুমি সেই সিকোয়েন্সে পড়তে থাকো। দেখবা চ্যাপ্টারটা যখন আমাদের মোটামুটি আমার পড়ানো 75% কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবা তুমি বইয়ের প্যাটার্নটা ধরতে পারতেছো। ওকে, আর আমি তো তোমাকে বলে দিচ্ছি যে বইয়ের কোন অংশ আমরা পড়াইছি। যেমন কি অলরেডি আমাদের কোন দুটা পার্ট শেষ বলো তো? ওই একদম শুরুর দিকের পার্ট, অর্থাৎ পিরিয়ডিক টেবিল পর্যন্ত আমাদের শেষ। আর কিন্তু পর্যাবৃত ধর্ম, এই দুটা পার্ট কিন্তু আমাদের শেষ। আর আগামীকালকে কিন্তু আমাদের উইকলি এক্সাম 2 হবে। আজকে আমরা যেটা স্টার্ট করবো আমাদের রাসায়নিক বন্ধন। বাট বন্ধন পড়ার আগে একটা একদম এই চ্যাপ্টারের শেষের দিকের একটা পড়া আছে, অজৈব যৌগের নামকরণ। ছোট টপিক, তাই এইটাকে আবার বিভিন্ন জায়গায় কাজে লাগবে। সো ওই আমরা প্রথমে এখন পড়ে ফেলবো অজৈব যৌগের নামকরণ। এরপরে হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন শুরু করব। আমি একটু তাহলে সবাইকে মেনশন দিয়ে দিই, এরপরে হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, কেমন? আচ্ছা, আমাদের টোটাল এই চ্যাপ্টারের উপরে 25 থেকে 26টা ক্লাস হবে, তবে আমি 25টা ক্লাসের মধ্যেই এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তো আমাদের দেখো অলরেডি রাসায়নিক আজকে হচ্ছে 9 নম্বর ক্লাস, তো মোটামুটি 16 থেকে 17 ক্লাসের মধ্যে আমাদের সংকরায়ন, রাসায়নিক বন্ধন সব শেষ হয়ে যাবে। যেমন আগামী ক্লাসে কিন্তু আমরা সংকরায়ন শুরু করব। তো চলো আমরা কি পড়া শুরু করবো? আমরা সবাই কি রেডি? সবাই কি রেডি? আমরা কি পড়া শুরু করব? হ্যাঁ, চলো আমরা তাহলে পড়া শুরু করি। ওকে, কি লিখছো তুমি? সিলেবাসে শুধু পারমাণবিক ব্যাসার্ধ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাদ বাদ, হ্যাঁ হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ বাদে যে বাকি পর্যাপ্ত ধর্ম আছে সেগুলোর উপর শুরু করব। চলো শুরু করি, আসো। তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 9। আমরা প্রথমে শুরু করব হচ্ছে আমাদের অজৈব যৌগের নামকরণটা দিয়ে। আচ্ছা, এখনো তোমরা কিন্তু জানো না যে অজৈব যৌগ কি জিনিস, জৈব যৌগ কি জিনিস। তো এমনি জৈব যৌগ সম্পর্কে তো হালকা পাতলা আইডিয়া তোমরা 9-10-এ পাইছিলা। বাট প্যারা নেই, আমরা ডিটেলসেই পড়বো। আপাতত আমরা টপিকটার নাম দেখে রাখি, অজৈব যৌগের নামকরণ। অজৈব যৌগ কি আমরা দেখতে দেখতে শিখে যাব, মানে এগুলো মুখস্থ করার কিছু নেই। দেখতে দেখতে আমরা চিনে যাব যে কোনটা অজৈব যৌগ আর কোনটা অজৈব যৌগ না। দেখো, প্রথমে আছে আমাদের অক্সো অ্যাসিডের নামকরণ। প্রথম কথা হচ্ছে ভাই, অক্সো অ্যাসিড জিনিসটা কি আমি তোমাকে বুঝাই বলি। আমাদের অ্যাসিড যেগুলো আছে না, অ্যাসিড অ্যাসিড দুই প্রকারের হয়। অ্যাসিড কয় প্রকারের হয়? দুই প্রকার। একটাকে আমরা বলি হাইড্রাসিড, একটাকে আমরা কি বলি বলো তো? একটাকে আমরা বলি হাইড্রাসিড, আর আরেকটাকে আমরা বলি তোমার হচ্ছে অক্সো অ্যাসিড। আরেকটাকে আমরা বলি অক্সো অ্যাসিড বলে থাকি। প্রথম কথা হচ্ছে হাইড্রাসিড কারা? যে সকল অ্যাসিডে ধরো অক্সিজেন থাকবে না, ধরো HF, তারপরে ধরো HCl, তারপর ধরো তোমার হচ্ছে HBr, HI, এগুলো হচ্ছে হাইড্রাসিড। আর অক্সো অ্যাসিড হচ্ছে এমন অ্যাসিড যে সকল অ্যাসিডে অক্সিজেন থাকবে। যেমন ধরো তোমার হচ্ছে H2SO4, তারপর ধরো তোমার হচ্ছে HNO3, এরপর ধরো তোমার হচ্ছে HClO4, এরপর ধরো তোমার H3PO4, এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। তাহলে হাইড্রাসিড আর অক্সো অ্যাসিডের মধ্যে কি পার্থক্য বুঝতে পারছো? তাহলে অক্সো অ্যাসিড কোনটা? যে সকল অ্যাসিডে অক্সিজেন থাকবে তারা হচ্ছে অক্সো অ্যাসিড। দেখো প্রত্যেকটা অক্সো অ্যাসিডে কিন্তু এখানে কি আছে? এই জায়গায় দেখো অক্সিজেন আছে, এই জায়গায় দেখো অক্সিজেন আছে, অক্সিজেন আছে, অক্সিজেন আছে। তাহলে অক্সিজেন যুক্ত যে অ্যাসিডগুলো থাকবে তারা হচ্ছে অক্সো অ্যাসিড, আর অক্সিজেন ছাড়া যে অ্যাসিডগুলো থাকবে তারা হচ্ছে হাইড্রাসিড। এখন আমাদের টপিকের নাম কি? টপিক, এগুলো সবাই কিন্তু অজৈব যৌগ। জৈব যৌগ, তো একটা জিনিস তুমি আমাকে বলো, যৌগ দুই ধরনের হয়, একটা জৈব একটা অজৈব। তাহলে যেটা জৈব না সেটাই কি হয়ে যাবে? অজৈব হয়ে যাবে। জৈব যৌগ কি তোমরা সবাই চিনো? জৈব যৌগ দেখি, জৈব যৌগ চিনো কিনা সবাই? জৈব যৌগ চিনো তোমরা? তোমরা সবাই যদি জৈব যৌগ চ্যাপ্টার আমি পড়াবো জিনিসগুলা, জৈব যৌগ হচ্ছে জৈব যৌগ হওয়ার জন্য, দেখো আমি তোমাকে বুঝাই বলি, জাস্ট একটা তোমাকে জিনিস দেখাই, জৈব যৌগ, তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবা অজৈব যৌগ কারা। দেখো, জৈব যৌগ হচ্ছে তোমার হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন জিনিসটা কি ভাই? দেখাচ্ছি। কার্বন এবং হাইড্রোজেনের, মানে ধরো এরকম কার্বন থাকবে, সেখানে হাইড্রোজেন থাকবে। হাইড্রোকার্বনের যে যৌগগুলা তারা হচ্ছে জৈব যৌগ। কেমন? হাইড্রোকার্বনের যে যৌগগুলা, যেমন আমি যদি তোমাকে দেখাই, ধরো CH4, এটা একটা হাইড্রোকার্বনের যৌগ। তারপর ধরো তোমার হচ্ছে আছে CH3, ধরো CHO, এটা একটা হাইড্রোকার্বনের যৌগ। তাহলে এগুলো হচ্ছে জৈব যৌগ। আর জৈব যৌগ বাদ দিয়ে যতগুলো যৌগ তুমি পাবা তারা কি হবে? তারা হবে অজৈব যৌগ। যেমন এগুলো হচ্ছে অজৈব যৌগ। আচ্ছা, আমাকে একটু করে বলো, হাইড্রাসিড এবং অক্সো অ্যাসিডকে বুঝতে পারছো? হ্যাঁ, ধীরে ধীরে তো বুঝাচ্ছি তোমাকে। হাইড্রাসিড আর অক্সো অ্যাসিডকে বুঝতে পারছো? দুইটার মধ্যে পার্থক্য যদি বুঝে থাকো তাহলে আমাকে ওয়াই লিখলে হবে, বা বুঝতে পারলে এটা বললো। ওকে, ভেরি গুড। এবার আমরা কার নামকরণ করা শিখবো?
অক্সো অ্যাসিডের নামকরণ করা। যেমন এইগুলোর নামকরণ তো খুব সোজা, যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, এগুলোর নামকরণ দরকার নেই, হাইড্রোসিডের নামকরণ। বাট অক্সো অ্যাসিডের নামকরণ ইন্টারেস্টিং আছে। সো চলো অক্সো অ্যাসিডের নামকরণ আমরা করা শিখি। দেখো আচ্ছা, তোমরা কি কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করতে পারো? তোমরা কি কেন্দ্রীয় মৌল জিনিসটা কি সেটা একটু করে বুঝে আসো। কেন্দ্রীয় মৌল জিনিসটা কি আগে এটা একটু করে বুঝাই। চলো আগে বোঝানোর চেষ্টা করি আমরা কেন্দ্রীয় মৌল কি জিনিস। খেয়াল করে দেখো, ধরো আমার কাছে একটা যৌগ আছে, যৌগটা কীরকম, ধরো এখানে যৌগটার সংকেত আমরা লিখতেছি A2B। যৌগের নাম আমরা সংকেত আমরা কি লিখলাম? A2B। এটাকে আমরা এভাবে আঁকতে পারি না? দেখো তো, বিকে আমি মাঝখানে দিলাম, একে আমি এই জায়গায় দিলাম, আর আরেকটা একে আমি এই জায়গায় দিলাম। তাহলে এটা হচ্ছে একটা বন্ড অবস্থায় আছে। দেখো A2Bটাকে চাইলে আমি এভাবে আঁকতে পারি, যেমন তুমি এটা কীরকম সংকেত হইলো যে H2O, ধরো পানির সংকেত কীরকম থাকে? অক্সিজেন এখানে থাকে, হাইড্রোজেন এখানে থাকে, আর আরেকটা হাইড্রোজেন এখানে থাকে। দেখো তো এই স্ট্রাকচারটা বুঝতে পারছি কিনা? A2B এর স্ট্রাকচারটা, বিকে মাঝখানে দিলাম, একে এখানে দিলাম, একে এখানে দিলাম। এই স্ট্রাকচারটা কি বুঝতে পারছো আঁকা? দেখো এখন কেন্দ্রীয় মৌল জিনিসটা কি? বেসিক ডেফিনেশন হচ্ছে যে কেন্দ্র মানে যে সেন্টারে থাকবে সেই কেন্দ্রীয় মৌল, অথবা যেটা কম পরিমাণে থাকবে, যেটা কি হবে, যেটা কম পরিমাণে থাকবে তা হবে কেন্দ্রীয় মৌল। দেখো তো A2B এর মধ্যে বি হচ্ছে কম পরিমাণে আছে, তাহলে বি কি হবে? কেন্দ্রীয় মৌল। আবার দেখো তুমি স্ট্রাকচারও তুমি যদি খেয়াল করো এটা সেন্টারে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল অ্যাটম। কেন্দ্রীয় মৌলকে ইংলিশে কি বলে? সেন্ট্রাল অ্যাটম। এটাকে আমরা সংক্ষেপে C.A বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে এইটা যেটা আছে বি, এটা হবে সেন্ট্রাল অ্যাটম। তাহলে এখানে বলতো পানির মধ্যে সেন্ট্রাল অ্যাটমকে বা কেন্দ্রীয় মৌলকে, পানির মধ্যে কেন্দ্রীয় মৌল কি হবে? ডেফিনেটলি অক্সিজেন, যেহেতু অক্সিজেন মাঝখানে আছে, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমরা বলবো সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা, আর এই যে দেখো কেন্দ্রীয় মৌলের সাথে যারা যুক্ত থাকে, কেন্দ্রীয় মৌলের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে বলা হয় সাইড অ্যাটম বা পার্শ্ব পরমাণু। এগুলোকে আমরা কি বলবো? যেমন এটা একটা সাইড অ্যাটম, তারপর ধরো তোমার হচ্ছে এখানে এগুলো হচ্ছে কি, যারা কেন্দ্রীয় মৌলের সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা বলে থাকি সাইড অ্যাটম। যেমন এটা একটা সাইড অ্যাটম, এটা সাইড অ্যাটম হবে, তারপর ধরো এটাও সাইড অ্যাটম, আবার ধরো এই হাইড্রোজেন এটাও কিন্তু কি, এটাও কিন্তু তোমার হচ্ছে সাইড অ্যাটম হবে, এটাও সাইড অ্যাটম। তাহলে একটা হচ্ছে আছে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় মৌল, একটা আছে সাইড অ্যাটম। যেমন এইসব যোগে সংকেত আকার দরকার নেই, এইসব যোগে মনে রাখবা যে সেন্টারে থাকবে এ হবে কেন্দ্রীয় মৌল। তাহলে বলো তো সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলকে, এই যে সালফারটা যে সেন্টারে থাকবে সে হচ্ছে কেন্দ্রীয় মৌল। বলো তো নাইট্রিক অ্যাসিডে NO3 কেন্দ্রীয় মৌল কি হবে? NO3 কেন্দ্রীয় মৌল কি হবে? কোনটা হবে বলো তো? নাইট্রোজেন, এটা হবে কেন্দ্রীয় মৌল। HClO4 এখানে কেন্দ্রীয় মৌল কি হবে? যে সেন্টারে থাকবে সে হবে কেন্দ্রীয় মৌল, তাহলে এখানে কেন্দ্রীয় মৌল হবে ক্লোরিন। এখানে কেন্দ্রীয় মৌল কি হবে? এখানে কেন্দ্রীয় মৌল হবে ফসফরাস। আশা করি বুঝতে পারছি। এইবার একটা জিনিস চলো আমি তোমাকে বলি, সেটা হচ্ছে তোমরা কি আমাকে বলতে পারবা একটা যৌগের জারণ মান কত হয়? যৌগের জারণ মান আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে একটা যৌগের যৌগের জারণ মান কত হয়ে থাকে, যৌগের জারণ মান, তাহলে তুমি বলবা যে ভাই আমরা তো পড়ে আসছে 0 হয়ে থাকে, একটা যৌগের জারণ মান হয়ে থাকে কত? 0। এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে ভাই তুমি বলো তো সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে সালফারের জারণ মান কত হবে? তুমি কিভাবে বের করবা? দুইভাবে বের করতে পারো। দেখো একটা তো যে নর্মাল প্রসেস, এই যে সালফারটাকে আমি এক্স ধরে নিব, এখানে দুইটা হাইড্রোজেন আছে, আমরা সবাই জানি হাইড্রোজেনের জারণ মান +1 হয়, তাহলে +1 × 2 হবে, প্লাস এখানে এক্স হবে, প্লাস এখানে অক্সিজেন আছে 4টা, তাহলে 4 × -2 হবে =0 হবে, কারণ পুরো যোগের জারণ মান হচ্ছে 0। এইখান থেকে আমার এক্স চলে আসবে কত? এখান থেকে যদি এক্স দেখো এক্স চলে আসবে +6, তাহলে সালফারের জারণ মান কত হবে? সালফারের জারণ মান হবে +6। এটা একটা পদ্ধতি হতে পারে সালফারের জারণ মান বের করার। আরেকটা পদ্ধতি কীরকম হতে পারে দেখো, তুমি এত ক্যালকুলেশন না করে মনে মনে চিন্তা করো, এটা থেকে কত আসবে? +2, এটা থেকে কত আসবে? -8, তাহলে মিলায় কত হইলো? -6। তো পুরোটাকে যদি 0 করতে চাই তাহলে এটাকে +6 করতে হবে, তাহলে এস এর ভ্যালু হবে +6। মানে এইটা তো তুমি বাচ্চাকালে করতা, বাট এখন তো তুমি বড় হইছো, এখন তোমাকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে। বুঝছো? বুঝছো? দেখি বলো তো মনে মনে ক্যালকুলেশন করে। এখানে নাইট্রোজেনের জারণ মান কত হবে? দেখো ফার্স্ট অফ অল এখানে সালফারের জারণ মান কত? সালফারের জারণ মান আসবে +6। বলো তো নাইট্রোজেনের জারণ মান কত হবে? মনে মনে হিসাব করে দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -6, তাহলে কত হয়ে যাবে? -5 থাকবে। তো পুরোটাকে 0 করার জন্য এটাকে 5 লিখতে হবে। বলো তো Cl এর জারণ মান কত হবে? এখানে দেখো হাইড্রোজেনের হচ্ছে 1, এখানে হচ্ছে -8, তাহলে পুরোটাকে 0 করার জন্য এটাকে -7 আসবে, তাহলে এটাকে হইতে হবে +7। বলো তো ফসফরাসের জারণ মান কত হবে? এখানে এটা হবে +5। বুঝছি আমরা সবাই? বলো তো কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করে, এটা কি বুঝতে পারছো? কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করে, এটা কি সবাই বুঝতে পারছি আমরা? আশা করি বুঝতে পারছি। হ্যাঁ আশা করি বুঝতে পারছি। ওকে, এইবার আমরা নেক্সটে যাই। এটা একটু সবাই তুলে ফেলো, তুলে হইলে আমরা নেক্সটে যাবো। এটা একটু সবাই তুলে ফেলো, তুলে হইলে আমরা নেক্সটে যাবো। কোনটা বুঝো নাই বলো?
এগেইন যে বলতেছো কোনটা বোঝা নাই, এই যে দেখো একটা নিয়ম হচ্ছে কি, তুমি ম্যানুয়ালি করো যে সালফারের জারণ মান তুমি এটাকে এক্স ধরে নাও, তাহলে হাইড্রোজেনের জারণ, আমরা সবাই জানি যারা গ্রুপ ওয়ানে থাকে তাদের জারণ মান হয়ে থাকে +1, যারা গ্রুপ 17-তে থাকে তাদের হয়ে থাকে -1। এগুলো তোমরা 9-10-এ পড়ে আসছো না, যে কি দেখো তো, যারা গ্রুপ ওয়ানে থাকবে তাদের জারণ মান হয়ে থাকে কত, +1, যারা গ্রুপ 2-তে থাকে তাদের জারণ মান কত হয়ে থাকে, +2, যারা গ্রুপ 16-তে থাকে তাদের জারণ মান কত হয়, -2, যারা গ্রুপ 17-তে থাকে তাদের জারণ মান হয় -1। এগুলো তোমরা সবাই পড়ে আসছো 9-10-এ, 9-10-এ সবাই পড়ে আসছো এগুলা, তাই আমি এগুলো আর পড়াই নেই তোমাকে, ওকে। আচ্ছা দেখো এবার আমরা যাই, আসো একটা কাজ করি, আমি এটাকে জড়িত করে কপি করি, কেমন? এটাকে চলো আমি একটু কপি করলাম, তাহলে এই পেজটা আমি লেখাগুলো একটু ডিলিট করে দিই তাহলে। আচ্ছা দেখি এটা ডিলিট করলে কি হয়, ওকে দেখো চলে গেছে, ঠিক আছে। এবার দেখো, এইবার ফার্স্ট অফ অল এই যে অক্সিজেনের নামকরণের ক্ষেত্রে এই কেন্দ্রীয় মৌলের জারণ মানটা অনেক ইম্পর্টেন্ট। দেখো আমরা এখানে কি করব, কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করব। দেখো কেন্দ্রীয় মৌল, এই টপিকটা কিন্তু একদম এই চ্যাপ্টারের লাস্টের টপিক। তুমি যদি এই চ্যাপ্টারের একদম লাস্টে চলে যাও, মানে এই তোমার বই যেটা আছে এই চ্যাপ্টারে যদি একদম লাস্টে চলে যাও তাহলে দেখবে এই টপিকটা আছে। তাই আগে কেন পড়াচ্ছি, কারণ এই টপিকটা তুমি যখন ব্লক কেমিস্ট্রি পড়বা কিছু কিছু ক্ষেত্রে নামকরণগুলো ইম্পর্টেন্ট, তাই আগে পড়াচ্ছে এটা, কেন্দ্রীয় মৌলের জারণ মান। ওকে এবার আসি, দেখো ধরো তোমার যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান +3 বা +4 হয়, কি হয়, কেন্দ্রীয় মৌলের জারণ মান যদি +3 বা +4 হয় ওই সময় আমরা ইউজ করব আস। +3 বা +4 হলে আমরা কি ইউজ করব বলো তো, আস ইউজ করব। যদি জারণ মান +5 বা +6 হয় তাহলে আমরা ইউজ করব ইক। এই দুইটা কি একটু মুখস্থ রাখতে পারবা? যদি কি হয় +3 বা +4 হয় জারণ মান তাহলে ইউজ করবা আস, +5 বা +6 হলে মনে রাখবে ইক। এভাবে সহজে মনে রাখতে পারো, কম হইলে হচ্ছে আস, বেশি হইলে হচ্ছে ইক, এভাবে মনে রাখতে পারো, কম হইলে হচ্ছে আস, বেশি হইলে হচ্ছে ইক, এভাবে করে মনে রাখতে পারো। আচ্ছা তোমাকে আমি কিছু এক্সাম্পল দেখাই, আসো ধরো এখানে আমাকে দেওয়া হয়েছে যে কথার কথা H3, ধরো আমাকে দেওয়া হয়েছে এখানে H3PO3, তাহলে বলো তো এখানে ফসফরাসের জারণ মান কত আসবে, এখানে ফসফরাসের জারণ মান তুমি দেখো এটা হচ্ছে +3, এটা হচ্ছে -6, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে -3, তাহলে পুরোটাকে জিরো করার জন্য এটাকে কত হইতে হবে, +3 হইতে হবে। তুমি চাইলে ওই এক্স দিয়ে ক্যালকুলেশন করতে পারো, বাট তুমি তখন বড় হইছো, তুমি মনে মনে করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে +3, এটা হচ্ছে -6, দুইটাকে মিলাই পাচ্ছি -3, পুরোটাকে জিরো করার জন্য এটাকে হইতে হবে +3, ঠিক আছে। আচ্ছা এবার বলো তো +3 হলে আমার কি ইউজ হবে, আস নাকি ইক? +3 হলে ইউজ হবে আস, তাহলে এটাকে কি বলবো, ফসফরাস অ্যাসিড। তাহলে এটার নামকরণ কি হবে, এটার নামকরণ হবে ফসফরাস অ্যাসিড, এটার নামকরণ হবে ফসফরাস অ্যাসিড। বুঝা গেছে নাকি বুঝো নাই, বলো এটা নামকরণটা কি বুঝতে পারছি? দেখো যদি তোমাকে H3PO4 দেয়, যদি তোমাকে ধরো H3PO4 দিল তাহলে নামকরণ কি হবে, দেখো এবার বলো তো ফসফরাসের জারণ মান কত, এখানে তুমি লক্ষ্য করে দেখো এখানে জারণ মান কত হবে, এটা হচ্ছে আমার +3, এটা -8, তাহলে থাকে -5, তাহলে পুরো জিরো করার জন্য এটাকে +5 হইতে হবে। তো +5 হইলে এটা কি হবে, ইক হবে, তাহলে এটাকে বলবো ফসফরিক অ্যাসিড। তাহলে এটার নামকরণ কি হবে, এটার নামকরণ হবে ফসফরিক অ্যাসিড। আশা করি এগুলো বুঝতে পারছি আমরা। আচ্ছা এইবার চলো আরেকটা দেখি, ধরো তোমাকে এখানে দেওয়া H3PO2 দেওয়া, তাহলে বলো তো এখানে ফসফরাসের জারণ মান কত হবে? তুমি যদি লক্ষ্য করো এটা এটা +3, এটা -4, তাহলে +1 হবে, এটা এটা হবে কত, +1। একটা জিনিস মনে রাখবা, যদি +1 বা +2 হয়, মানে এটা থেকে যদি ছোট হয়, যদি কি হয়, এই যে এটা থেকে যদি ছোট হয় তাহলে কি হবে জানো, জাস্ট আগে একটা হাইপো বসাবা, জাস্ট আগে একটা কি বসাবা, হাইপো বসাবা, আর এই নামকরণটাকে এখানে কপি পেস্ট করবা। জিনিসটা ভালো করে বুঝো, যদি কি হয় +1 মানে এটা থেকে যদি কম হয়, +3 বা +4 থেকে যদি কম হয়, 1 হইতে পারে, 2 হইতে পারে, তাইলে জাস্ট আগে একটা হাইপো বসাবা, তারপরে এইখানে যে নামকরণটা পাইছো না 3 আর 4 এর জন্য এটাকে বসাই দেবে এখানে। যেমন আমাকে বলো তো তাহলে এটার নামকরণ কি হবে, এটা +1 আছে, তাহলে কি বসাবো, আগে একটা হাইপো বসাবো, আগে একটা হাইপো বসাবো, তারপর ওই যে +3 বা +4 এর জন্য যে নামকরণটা পাইছি এটাকে কি করব, কপি পেস্ট করে দিব, এটাকে এখানে কপি পেস্ট করে দিব, তাহলে এটার নাম হবে হাইপোফসফরাস অ্যাসিড। বুঝতে পারছো নাকি বুঝো নাই, বলো তো এই নামকরণটা বুঝতে পারছো কিনা? যদি +1 বা +2 হয় তাহলে জাস্ট আগে হাইপো বসাবা, পরে এই যে এটার জন্য যে নামকরণটা পাইছো তাকে তুমি এখানে কপি পেস্ট করে দিবা। বুঝা গেছে জিনিসটা? বলো তো বুঝছো কিনা এটা নামকরণটা, এটা কি বোঝা গেছে সবার? ওকে ওকে। এবার যদি কি হয়, যদি জারণ মান যদি +7 হয়, 8 9 এগুলো হয় না, +7 পর্যন্ত হইতে পারে, তাহলে কি হবে জানো, এখানে একটা পার বসাবা, কি বসাবা, একটা পার,
একটা কি বসাবা এখানে, পার বসাবা। পার বসানোর পরে এইখানে যে নামকরণটা পাইছো না, এই নামকরণটাকে এখানে জাস্ট কপি পেস্ট করে দিবা। এটার আমি এক্সাম্পল পরে পৃষ্ঠায় দিচ্ছি, বুঝছো? জাস্ট পার বসানোর পরে এই নামকরণটাকেই কপি পেস্ট করে দিবা। এই পৃষ্ঠাটা তুলে ফেলো, তোলা হইলে আমাকে বলো। এটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। এই বিষয়টা তুলে ফেলো, তোলা হইলে একটু আমাকে জানাও, তারপর আমি নেক্সট পৃষ্ঠায় চলে যাচ্ছি, আরও এক্সাম্পল দেখাচ্ছি। এটা তুলে ফেলো, তোলা হইলে আমাকে একটু জানাও। তুলে হয়েছে সবার? ডান? ওকে ওকে, চলো যাই, নেক্সটে যাই। তাহলে এটাকে আমি একটু কপি পেস্ট করি এই পেজটাকে, তারপরে চলো আমি এটা একটু করে দিই। ওকে, এবার আসো, এবার আমরা আরও এক্সাম্পল দেখে আসো। ধরো আমার কাছে এখানে লেখা আছে, কথার কথা, HClO2 লেখা। তাহলে দেখো এটার নামকরণ কী হবে তাহলে, ভালো করে লক্ষ্য করে দেখি। বলো এখানে ক্লোরিনের জারণ মান কত? যেহেতু এটা অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করতে হবে। আমার সাথে সাথে করো, এটা +1, এটা -4, তাহলে হইতে হবে -3। তাহলে পুরোটাকে জিরো করার জন্য এটাকে +3 হওয়া লাগবে। তো +3 হলে কি হয়, আমাদের আস হয়ে থাকে, তাহলে এটার নাম হবে ক্লোরাস অ্যাসিড। তাহলে এটার নামকরণ কী হবে, এটার নাম হবে ক্লোরাস। এটার নামকরণ হবে ক্লোরাস অ্যাসিড হবে। আচ্ছা, এবার যদি কি থাকে, HClO3 থাকে, ধরো কথার কথা এখানে আমার কাছে আছে HClO3 আছে, তাহলে দেখো এখানে ক্লোরিনের জারণ মান কত। তুমি তখন বলবা যে ভাই এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে, এটা +5 আসবে। +5 হলে এটা কি হয়, ইক হয়, তো এটার নাম হবে ক্লোরিক অ্যাসিড। এটার নাম কি হবে, এটার নাম হবে ক্লোরিক অ্যাসিড হবে। এইবার ধরো যদি আমার কাছে HClO দেয় বা HClO4 থাকে, তাহলে একটু করে বলো এখানে জারণ মানগুলো কত করে হবে। দেখো এটা হবে +1, কেমনে, এটা +1, এটা -2, তো আলটিমেটলি -1 হইতে -1 আছে আলটিমেটলি দুটার ফলে, পুরোটাকে জিরো করার জন্য এটা +1 হবে। +1 হলে জানি কি শিখাইছি, হাইপো বসবে আগে, তারপরে এইখানে যে নামকরণটা আছে এটারে জাস্ট তুমি কপি পেস্ট করবা, বুঝছো নাকি বুঝো নাই? আর এখানে দেখো এটা +7 আসবে, দেখবা +7 হলে কি হয়, একটা পার বসাবা, পার বসানোর পরে এইখানে যে নামকরণটা আছে এটারে কপি পেস্ট করবা, শেষ। বলো নামকরণে কি কঠিন লাগতেছে তোমার কাছে? একটু করে আমাকে জানাও যেগুলো বোঝা গেছে কিনা সবার। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাও যেগুলো বুঝতে পারছো কিনা। এগুলো কঠিন কোনো নামকরণ না, বাট তুমি যদি মুখস্থ করো তাহলে কঠিন লাগবে, বাট এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, এগুলো তোমাকে বুঝে বুঝে করতে হবে, বুঝছো? এগুলো যদি তুমি টেকনিক্যালি মুখস্থ মানে মানে মুখস্থ করতে যাও তাহলে তোমার জীবনও মুখস্থ হবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা চলো এবার যে নেক্সটে যাই আসো, দেখি। ধরো আমাকে দিছে এখানে কি বলছো, সবগুলো গ্রুপের জারণ মান লিখে দিতাম। এই যে তোমাকে তো বললাম সবগুলো গ্রুপের জারণ মান লাগে না, যেগুলো যেগুলো লাগে সেটা মনে রাখলেই চলে। যেমন গ্রুপ 1-এর ক্ষেত্রে কত হয়, +1, গ্রুপ 2-এর ক্ষেত্রে কত, গ্রুপ 2 এর ক্ষেত্রে হচ্ছে +2 হয়। এগুলো কিন্তু গ্রুপ বোঝাচ্ছে, আবার মাইনাস বলিও না, এগুলো গ্রুপ। এরো চিহ্ন দিয়ে দিই, তাহলে আমার মাইনাস মনে করবা। গ্রুপ 2 এর জারণ মান হয়ে থেকে +2, গ্রুপ 16 জারণ মান হয়ে থেকে -2, আর গ্রুপ 17 জারণ মান হয়ে থেকে -1। ওকে, দেখো চলো এবার আলোচনা করি। ধরো আমাকে দিছে এখানে HNO2 দিছে, বলো তো এটার নামকরণ কি হবে? খেয়াল করো, নাইট্রোজেনের জারণ মান এখানে আসবে +3 হলে এটাকে আমরা বলবো নাইট্রাস অ্যাসিড, এটাকে আমরা কি বলবো, আস, তাহলে এটার নাম হবে নাইট্রাস অ্যাসিড। যদি তোমাকে HNO3 দেওয়া থাকে তাহলে দেখো এটা হবে +5, তাহলে এটার নাম হবে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হবে। কিন্তু যদি তোমার কাছে HNO দেওয়া থাকে তাহলে কি হবে, এটা +1 হবে। তো তখন কি হবে নামকরণ বলতো, এখানে জাস্ট একটা হাইপো আসবে আর জাস্ট এইটা কপি পেস্ট হবে, হাইপো নাইট্রাস অ্যাসিড। পারা যাবে না, দেখো তো জিনিসগুলো, হাইপো নাইট্রাস অ্যাসিড, শেষ শেষ। আশা করি তুমি পারবা। এটা তুলে ফেলো, তোলা হইলে আমাকে বলো, এরপর আমরা নেক্সটে যাব। তোলা হইলে আমাকে একটু করে বলো, এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। ওকে, তাড়াতাড়ি তুলো, অনেক পরে আমাদের আজকে, এটা আমাদের আর 10-15 মিনিটে শেষ করতে হবে নামকরণটা। চলো ডান সবার, ওকে ভেরি গুড। তাহলে চলো এটাকে একটু কপি করি, এরপর এটা আমি পৃষ্ঠাটা মুছে দিই। ওকে, এইবার আসো একটা স্পেশাল কেস আমরা দেখব, একটা কিছু স্পেশাল কেস আমরা দেখব, একটু স্পেশাল কেস। আচ্ছা দেখাই, দেখো সেটা হইলো, ধরো তুমি যদি P2O5 কে নাও, তুমি যদি এখানে কাকে নাও, P2O5 মানে ডাইফসফরাস পেন্টাঅক্সাইড, P2O5 কে নাও, তারপর ধরো তুমি এর সাথে 3 মোল পানি যুক্ত করলা। কি যুক্ত করলা? 3 মোল পানি যুক্ত করলা। তারপরে তোমাকে বলছে এখানে তুমি কি উৎপন্ন করতে পারবা, এটা জিজ্ঞেস করছে। দেখো এখান থেকে কি উৎপন্ন হবে জানো, এখান থেকে উৎপন্ন হবে 2 মোল H3PO4।
আমি তোমাকে একবার বলি, এই বিক্রিয়া মুখস্থ রাখার দরকার নেই। এই বিক্রিয়াটা লিখতেছি অন্য উদ্দেশ্যে, এই বিক্রিয়াটা লিখতেছি অন্য উদ্দেশ্যে, এই বিক্রিয়া মুখস্থ রাখার কোনো দরকার নেই, বুঝছো? ভুলেও এই বিক্রিয়া মুখস্থ রাখতে যাবা না। তোমাকে এই বিক্রিয়াটা পড়াচ্ছি অন্য কারণে, দেখাচ্ছি কেন পড়াবো, কিন্তু এই বিক্রিয়া মুখস্থ রাখার দরকার নেই। জাস্ট তুমি দেখো আর বিক্রিয়াটা ভুলে যাও। তাহলে P2O5 এর সাথে আমি পানি যোগ করলাম 3 মোল, তাহলে আমি পাইলাম 2H3PO4 পাইলাম। যদি আমি P2O5 এর সাথে 2 মোল পানি যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন হয় হচ্ছে H4P2O7। ভাই এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। কেন বিক্রিয়া পড়াচ্ছি তাহলে একটু পরেই বলতেছি। ধরো তুমি P2O5 এর সাথে শুধু পানিকে বিক্রিয়া করেলা, তাহলে কি উৎপন্ন হবে জানো? তাহলে উৎপন্ন হবে 2 মোল HPO3, 2 মোল HPO3। প্রথমে বলে দিচ্ছি এই বিক্রিয়া মুখস্থ করার দরকার নাই, কিন্তু কেন পড়াচ্ছি এখনই বুঝতে পারবা। দেখি একটু এখানে প্রত্যেকটা যৌগের ডান পাশে উৎপন্ন হওয়া প্রত্যেকটা যৌগে ফসফরাসের জারণ মান বের করো তো, কত আসে দেখো তো। প্রত্যেকটা যৌগে ফসফরাসের জারণ মান বের করো তো ডান পাশে। ভাই একটা প্রশ্ন, +1 হলো হাইপো, এরপর আমরা কোনটা বসাবো? রাস কি হাইপোর পরে কি বসাবো? হাইপোর পরে বসাবো হচ্ছে এটা, এখানে যে নামটা থাকবে এটাকে জাস্ট কপি পেস্ট করে দিবা। এখানে যে নামটা থাকবে এটাকে কপি পেস্ট করে দিবা, পার হইলে এখানে যেটা থাকবে সেটাকে কপি পেস্ট করবা, বুঝছো? ওকে, দেখো এই যৌগ প্রত্যেকটা যৌগে তুমি যদি ফসফরাসের জারণ মান বের করো, দেখবা প্রত্যেকটাতে +5 আসবে। তার মানে এটাও +5, এটাও দেখবা +5 আসবে, দেখবা এটাও +5 আসবে। তাহলে এটার নামকরণ কি হবে? +5 হলে আমরা জানি ইক হয়ে থাকে, তাহলে এটাকে আমি ফসফরিক অ্যাসিড বলতে পারি, আবার এটাকেও আমি কি বলতে পারি? ফসফরিক অ্যাসিড বলতে পারি। এটাকে আমি কি বলতে পারি? ফসফরিক অ্যাসিড। আমি যদি তিনোটাকে ফসফরিক অ্যাসিড বলি, এটা কি ভুল হবে? তিনোটাকে যদি আমি ফসফরিক অ্যাসিড বলি, এটা কি ভুল হবে? ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ জারণ মান 5 আছে, 5 থাকলে তো কি হয়? ফসফরিক অ্যাসিড হয়ে থাকে, লেখা যায়, ঠিক আছে। বাট বুঝতেই পারতেছি এদের সংকেতগুলো ভিন্ন, তাই একটু নামকরণে ভিন্নতা আনতে হবে, তাই না? একটু নামকরণে কি আনতে হবে? ভিন্নতা আনতে হবে। দেখো জিনিসটা বুঝো, এখানে প্রত্যেকটার +5 করে আছে, তাহলে প্রত্যেককে যদি আমি ফসফরিক অ্যাসিড বলি তাহলে সেটা ভুল হবে না। বাট যেহেতু সংকেতটা ডিফারেন্ট, তাই একটু আমাদের নামকরণে ভিন্নতা আনতে হবে। তখন যে রুলটা দেওয়া হয় সেটা হলো, যদি এখানে দেখো তো একটা জিনিস, এইখানে আমি এখানে সব থেকে বেশি পানি কোথায় যুক্ত করছি? এখানে। তাহলে এখানে আমি বেশি পানি যুক্ত করছি, এই জায়গায় আমি কি করছি? বেশি পানি যুক্ত করছি। তো তখন বলা হয় বেশি পানি যুক্ত করার মাধ্যমে যেই অ্যাসিডটা তৈরি হবে এটার নাম হচ্ছে অর্থ। দেখো বুঝছো কিনা? বেশি পানি যুক্ত করার মাধ্যমে যেই অ্যাসিডটা তৈরি হবে সেটাকে বলা হবে অর্থ। ভালো করে বুঝো আগে। তারপরে এখানে একদম কম পানি, এখানে পানির পরিমাণ একদম কম, কম পানির মাধ্যমে যেই অ্যাসিডটা তৈরি হবে এটাকে বলা হবে মেটা। আর এটা হচ্ছে মাঝারি পানি, এটা কি? এটা হচ্ছে মাঝারি পানি, মানে ধরো বেশিও না কমও না, তাহলে এটাকে বলা হবে পাইরো। তাহলে জিনিসটা বুঝো, তুমি যদি এটার নাম ফসফরিক অ্যাসিড লিখো, এটার নাম ফসফরিক অ্যাসিড, এটাও ফসফরিক অ্যাসিড লিখো, ভুল হবে না। বাট যখন তিনটার সংকেত একসাথে থাকবে তখন ফসফরিক অ্যাসিড লিখলে আমি চিনতে পারবো না। চিনার জন্য কি করা হয়? বেশি পানি উৎপন্ন বিক্রিয়া করার মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অর্থ, কম পানি যুক্ত করার মাধ্যমে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে মেটা, আর মাঝারি পানি যুক্ত করার মাধ্যমে যা তৈরি হবে তা হবে পাইরো। এটা কি বুঝতে পারছি আমরা? বেশি পানি কম পানির ব্যাপারটা বিক্রিয়া মনে রাখার দরকার নাই, জাস্ট তুমি এই সংকেত মুখস্থ রাখতে হবে না, তোমাকে আমি টেকনিক শিখাই দিব। তুমি যদি এইটা জানো তাহলে তুমি এটা থেকে এটা তো যেতে পারবা, এটা থেকে এটা তো আসতে পারবা। কেমনে আমি দেখাচ্ছি, বাট আগে এটা একটু করে বুঝে। এমসিকিউতে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বেশি পানি যুক্ত করলে তার নাম কি হয়, মাঝারি পানি যুক্ত করলে তার নাম কি হয়, আর কম পানি যুক্ত করলে তার নাম কি হয়। এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? এখানে তোমাকে বিক্রিয়া দেওয়া থাকবে না, তোমার কোশ্চেনটা এভাবে করে যে বেশি পানিযুক্ত হলে তাকে আমরা কি বলি, কম পানিযুক্ত হলে তাকে আমরা কি বলি, মাঝারি পানিযুক্ত হলে তাকে আমরা কি বলি, এরকম কোশ্চেন করে, বিক্রিয়া জিজ্ঞেস করে না এখানে। ওকে, এতটুকু বুঝতে পারছো। এইবার তুমি আমাকে বলো, এই তিনটে অ্যাসিডের মধ্যে সব থেকে বেশি তোমার চোখে পড়ে কোন অ্যাসিডটা? মানে কোন অ্যাসিডটাকে তুমি জীবনে সবচেয়ে বেশি দেখছো? 1 2 3 এই তিনটে অ্যাসিডের মধ্যে কোন অ্যাসিডটাকে তুমি জীবনে সব থেকে বেশি দেখছো? 1 নাম্বার অ্যাসিডটাকে, তাই না ভাই? আমিও 1 নাম্বার অ্যাসিডটাকে বেশি দেখছি, তাহলে তুমি বেশি দেখছো। তাহলে এটা হচ্ছে যে কমন অক্সো অ্যাসিড। তাহলে মনে রাখবে একটা জিনিস, সব থেকে কমন অক্সো অ্যাসিড যেটা থাকবে সেটাকে নামকরণ করা হবে অর্থ। সব থেকে কি থাকবে? সব থেকে কমন অক্সো অ্যাসিড যেটা থাকবে, কমন অক্সো অ্যাসিড যেটা থাকবে
এটাকে বলা হবে অর্থ অ্যাসিড, অর্থটা। তাহলে কমন অক্সো অ্যাসিড কোনটা? কমন অক্সো অ্যাসিড হচ্ছে অর্থ। যদি তুমি অর্থের সংকেত জানো, ধরো অর্থের সংকেতটা কি, H3PO4, এটা হচ্ছে আমার অর্থ ফসফরিক অ্যাসিড, এটার সংকেত আমি জানি। আচ্ছা দেখো তো, এটা থেকে যদি আমি একটা পানি বাদ দিই, ধরো একটা H2O কে বাদ দিই, একটা পানি বাদ দিই, তাহলে কি উৎপন্ন হবে বলো তো? একটা H2O বাদ দিলে দেখো দুইটা হাইড্রোজেন সরাই ফেলতেছো, তাহলে একটা হাইড্রোজেন পাবা। ফসফরাস তো এরকমই আছে, ফসফরাস এরকমই আছে, আর একটা অক্সিজেন সরাচ্ছ, তাহলে তিনটা অক্সিজেন থাকবে। অর্থ থেকে একটা পানি সরানোর পর যেটা পাই তাকে বলা হয় মেটা। তাহলে তুমি যদি অর্থ ফসফরিক অ্যাসিডের সংকেত জানো, দেখো অর্থ ফসফরিক অ্যাসিডের যদি সংকেত জানো, ওর থেকে যদি একটা পানিকে বাদ দাও, তাহলে বেসিক্যালি তুমি মেটা ফসফরিক অ্যাসিডের ডেফিনেশন পেয়ে যাবা, সরি এই সংকেত পেয়ে যাবা। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? অর্থ থেকে কিভাবে মেটা পাইতে হয় বুঝা গেছে? অর্থ থেকে কিভাবে মেটা পাইতে হয় বুঝা গেছে? দাঁড়ো, একজন কোশ্চেন করতেছে কি যে ভাইয়া আমার হাইপো এর পরই হাইপো কি নারাজ বসাবো না, মানে মানে কিচ্ছু বুঝতেছি না তোমার প্রশ্নটা। এই যে নাম কি ওই ছেলের, মাহের, তোমার কোশ্চেনটা আমি কিচ্ছু বুঝতেছি না, কি কোশ্চেন করছো? বাকিরা যদি একটু কোশ্চেনটা বুঝো তাহলে আমাকে জানাও। কোশ্চেনটা আমি কিছুই বুঝতেছি না তোমার কোশ্চেন। আচ্ছা এটা নিয়ে আমি পরে টেলিগ্রাম গ্রুপে বলে দিব, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে এটা একটু দিও, তখন ক্লাসের পরে দিও কেমন? আমি তোমার কোশ্চেনটা বুঝতেছি না আসলে ভাই। বাকিরা যদি ওর কোশ্চেনটা কেউ বুঝে থাকো আমাকে জানাইও একটু গুছাই লিখে। ওকে, দেখো আরেকবার রিক্যাপ করতেছি। যদি তুমি অর্থ থেকে যদি একটা পানি বাদ দাও, দেখো এখান থেকে দুইটা হাইড্রোজেন সরাবা, একটা অক্সিজেন সরাবা, তাহলে HPO3 পাবা না? তাহলে এটাকে কি বলা হবে? মেটা বলা হবে। বুঝছি? ওকে। ভাইয়া কি আরেকবার বলেন। এই যে এটাই বলতেছি, দেখো যে তুমি যদি কোনো সব থেকে কমন অক্সো অ্যাসিড যেটা, তাকে বলা হবে অর্থ। এই অর্থ থেকে তুমি যদি দেখো পানি বাদ দেওয়া মানে কি, এখান থেকে দুইটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে একটা হাইড্রোজেন থাকবে। এখান থেকে একটা অক্সিজেন বাদ দাও, তাহলে তিনটা অক্সিজেন থাকবে। দেখো এটা কার সংকেত? মেটার সংকেত। এখন অর্থ থেকে কিভাবে পাইরো বের করবো দেখো। অর্থ থেকে পাইরো বের করার কাহিনীটা হচ্ছে এরকম, তুমি অর্থ থেকে অর্থের সাথে 2 গুণ করবা, অর্থের সাথে আগে 2 গুণ করবা, 2 গুণ করার পরে যদি পানি বাদ দাও, 2 গুণ করার পরে যদি পানি বাদ দাও, তাহলে তুমি এখান থেকে পাইরোর সংকেত পেয়ে যাবা। তাহলে এখান থেকে তুমি পাইরো এটার সংকেত পেয়ে যাবা। তাহলে পাইরোর সংকেত কিভাবে পাইতে হয়? অর্থের সাথে 2 গুণ করবা। দেখো তো অর্থ কোনটা? অর্থ হচ্ছে H3PO4। আচ্ছা এর সাথে যদি 2 গুণ করি তাহলে কি পাবো? H6 পাবো, P2 পাবো, O8 পাবো। এখন এখান থেকে যদি একটা পানি বাদ দিই, তাইলে কি পাবো বলো তো? পানি বাদ দিলে দুইটা হাইড্রোজেন বাদ যাবে, তাহলে 4টা হাইড্রোজেন থাকবে, দুইটা ফসফরাস থাকবে, একটা অক্সিজেন বাদ যাবে, তাহলে O7 হয়ে যাবে। দেখো এটা পাইরোটা পেয়ে গেছো কিনা। মানে আমি তোমাকে কোয়েশ্চন বলি কিভাবে তোমার পরীক্ষায় আসতে পারে। তোমার পরীক্ষায় আসতে পারে এডমিশন টেস্টে, বলতে পারে যে অর্থ, পাইরো আর মেটাফসফরিক অ্যাসিডের সংকেত লিখো। সব থেকে কমন অক্সো অ্যাসিড যেটা, সেটা হচ্ছে অর্থ অক্সো অ্যাসিড। আর তুমি যদি অর্থটাকে একবার জানো, দেখো অর্থ এটা শুধু সংকেত একবার জানো, এখান থেকে মেটা বের করা তোমার জন্য কোনো ব্যাপার না, জাস্ট তুমি একটা পানি বাদ দিয়ে দিবা। আবার এই অর্থটাকে 2 দ্বিগুণ করে একটা পানি বাদ দিলেই পাইরো পেয়ে যাবা। তাহলে বলো তো সংকেত তোমাকে মূলত মুখস্থ রাখতে হচ্ছে কয়টা? এই একটা। এটা থেকে এটাও জানা যায়, এটাও জানা যায়, বিক্রিয়া মনে রাখা লাগে না। একটা সংকেত থেকে আরেকটা সংকেত তোমাকে জাস্ট বের করতে বলবে। এবার কি বুঝছো কিনা বলো? হ্যাঁ, যদি ফার্স্টে 4 অণু, পরে যদি 3 অণু আর 2 অণু হইতো তাহলেও সেম নিয়ম। যদি এখানে 4 অণু, এখানে যদি 3, এখানে যদি 2 হইতো, সব ক্ষেত্রেই সেম নিয়ম। বেশি পানি যেটা সেটা হচ্ছে যে আমার অর্থ, মাঝারি পানি হচ্ছে পাইরো, কম পানি হচ্ছে মেটা। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছি। কারো এখানে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। আমরা কি নেক্সটে যাবো? আমরা কি নেক্সটে যাবো? নেক্সটে যাই, দেখি সবার তোলা হয়েছে। ওকে, ওকে, চলো নেক্সটে যাই, আসো। চলো এখন আমরা দেখবো তোমার হচ্ছে আমাদের আরেকটা জিনিস। দেখো এরপর এখন আমরা দেখবো, যদি তোমার কাছে কি করো, ধরো আমার কাছে একটা নর্মাল অক্সো অ্যাসিড আছে, ধরো আমার কাছে কি আছে, আমার কাছে একটা নর্মাল অক্সো অ্যাসিড আছে, নর্মাল অক্সো অ্যাসিড আছে। এর সাথে আমি যদি একটা এক্সট্রা অক্সিজেন যুক্ত করি, একটা এক্সট্রা এক্সট্রা কি যুক্ত করি? অক্সিজেন যুক্ত করি, এক্সট্রা অক্সিজেন যুক্ত করি, তাইলে কি হবে জানো? তাহলে নামের আগে, অক্সো অ্যাসিডের নামের আগে, অক্সো অ্যাসিড এর নামের আগে একটা ওয়ার্ড অ্যাড হবে। সেই ওয়ার্ডটা কি? সেই ওয়ার্ডটা হচ্ছে পার অক্সো। কি অ্যাড হবে? পার অক্সো, পার অক্সো অ্যাড হবে। ভাই কিচ্ছু বুঝতেছি না, বুঝাচ্ছি আমি তোমাকে। দেখো আমাকে একটা জিনিস বলো, HNO3, এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5।
তোমাকে যদি এটা না আমরা সবাই জানি নাইট্রিক অ্যাসিড, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখন তোমাকে যদি কেউ HNO4 এর নাম লিখতে বলে, তাহলে এর নামটা কি হবে বলো তো? এখানে এর নাম হবে, দেখ ভালো করে তুমি লক্ষ্য করে দেখো, এখানে জাস্ট তুমি একটা এক্সট্রা অক্সিজেন বসাইছো, তাহলে এর নাম হবে পারঅক্সো নাইট্রিক অ্যাসিড। বুঝছো? মানে আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, নর্মালি HNO4 হয় না, মানে সাধারণ অক্সো অ্যাসিড হয় না। সাধারণ অক্সো অ্যাসিড হচ্ছে এটা। এটার সাথে যদি একটা এক্সট্রা অক্সিজেন যুক্ত করো, তাহলে জাস্ট নামের আগে একটা কি বসাবো বলো তো? নামের আগে একটা পারঅক্সো বসাবা। বুঝছি আমরা জিনিসটা, পারঅক্সের ব্যাপারটা। আমি আরও দু একটা এক্সাম্পল তোমাকে দেখাই। দেখো, ধরো তোমার কাছে এখানে আছে আমাদের এই যে H2SO4 আছে। ধরো যাক আমার কাছে এখানে কি আছে? H2SO4 আছে। দেখো, ধরো যাক আমার কাছে এখানে H2SO4 আছে। এখন আমরা সবাই জানি এটাকে কি বলে? এটাকে আমরা বলবো সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন আমি যদি সংকেতটাকে এভাবে লিখি যে H2SO5 লিখি, বলো তো এর নামকরণ কি হবে? জাস্ট এর সাথে একটা এক্সট্রা অক্সিজেন অ্যাড করছি, তাহলে এর নাম হবে পারঅক্সো সালফিউরিক অ্যাসিড। একটা এক্সট্রা অক্সিজেন অ্যাড করা হলে এটাকে কি বলা হয়? পারঅক্সো। জাস্ট আগে নামের আগে অ্যাড হয়। বুঝছি নামকরণটা? বলো তো বুঝছো কিনা পারঅক্সের ব্যাপারটা? ভাই তোমাকে বললাম তো যে যদি তুমি কি করো, এখানে যদি তুমি প্রথমে যদি এই 4 মোল নাও, এটা যদি 3 মোল নাও, এটা যদি 2 মোল নাও, তাহলে কোনটা সব থেকে বেশি? 4 মোল, তাহলে সেটার ক্ষেত্রে হবে অর্থ। 3 মোলের ক্ষেত্রে হবে তখন পাইরো, 2 মোলের ক্ষেত্রে হবে তখন মেটা। মানে নিয়ম তো এখানে 3, 2, 1-এর জন্য তো কোনো কিছু হয় নাই। এই যে পানির মোল সংখ্যা এখানে 3, এখানে 2, এখানে 1, এর জন্য তো কিছু হয় নাই। এখানে হয়েছে মেনলি 3 মোল। মানে এই 3, 2, 1-এর মধ্যে সব থেকে বেশি কোনটা? সব থেকে বেশি হচ্ছে 3। তাহলে সব থেকে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অর্থ হবে, সব থেকে কম যেটা থাকবে সেটা হবে মেটা। আর সব থেকে মানে ব্যাপারটা আমাকে একটা জিনিস আমাকে বলো, ধরো এখানে কথার কথা, এখানে একজন ধরো 10 মোল দিছে, এটা ধরো 5 মোল, এটা ধরো 2 মোল। তো 10 মোল পানির যেটা থাকবে তাকে বলা হবে অর্থ, 5 মোলেরটাকে বলা হবে পাইরো, 2 মোলেরটাকে তখন বলা হবে মেটা। মানে নিয়ম তো এইটা। বুঝছো? ওকে, যাই হোক, দেখো দেখি একটা তোমরা করো। তোমাকে যদি আমি বলি যে দেখি এই সংকেতটা লিখো তো, সেটা কোনটা? সেটা হইতেছে পারঅক্সো ফসফরিক অ্যাসিডের সংকেত লিখো। কার সংকেত লিখো? ধরো আমি তোমাকে বললাম পারঅক্সো ফসফরিক অ্যাসিড, এর সংকেত লিখো। এটাকে লিখতে পারবা সবাই? পারঅক্সো ফসফরিক অ্যাসিড এর সংকেত দেখি কমেন্টে জানাও তো, যে পারঅক্সো ফসফরিক অ্যাসিড এর সংকেত কি হবে? পারঅক্সো ফসফরিক অ্যাসিড এর সংকেত কি হবে বলো তো? দেখো, ফার্স্টে কি করবে? আগে ফসফরিক অ্যাসিডের সংকেত লিখবা। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে আমার H3PO4। তো পারঅক্সোতে কি হবে? জাস্ট একটা এক্সট্রা করে পানি অ্যাড হবে, তাহলে সরি অক্সিজেন অ্যাড হবে, তাহলে এটার সংকেত হচ্ছে H3PO5। এটাই হচ্ছে আমার পারঅক্সো ফসফরিক অ্যাসিড। এই তো বুঝে গেছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছি আমরা। ভেরি গুড, ভেরি গুড। যারা পারছো ভেরি গুড। ওকে, তাজরিয়া ফার্স্টে পারছো, ভেরি গুড। ওকে, চলো। আচ্ছা, কি তুলে হয়েছে সবার? সবাইকে এটা তুলে হয়েছে? তাড়াতাড়ি তুলতে হবে, আমাদের আমাদের অনেক পড়া। আশা করি তুলে হয়েছে সবার। চলো নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। নেক্সট এখন আমরা দেখবো হাইড্রেট যৌগের নামকরণ। হাইড্রেট যৌগ কোনগুলা? দেখবা কিছু যৌগ আছে এরকম, যে কপার সালফেট, ধরো 5H2O, এরকম তোমার কিছু যৌগ থাকবে। তারপর ধরো ফেরাস সালফেট, .7H2O, বা ধরো তোমার হচ্ছে সোডিয়াম সালফেট .10H2O। মানে এই যে পানিযুক্ত যে যৌগগুলা, এগুলোকে আমরা বলি হাইড্রেট যৌগ। পানিযুক্ত যৌগগুলোকে আমরা কি বলি? হাইড্রেট যৌগ বলি। এগুলোর নামকরণ কিভাবে করে দেখো, এখানে কিভাবে করবো আমি বলি তোমাকে। কপারের জারণ মান এখানে কত বলো তো? কপারের জারণ মান এটা হচ্ছে +2। এখানে আয়রনের জারণ মান কত? +2। এখানে সোডিয়ামের জারণ মান কত? +1। তাহলে এটার নামকরণ হবে কপার জারণ মানটাকে এখানে এই যে এরকম লেটিন আকারে অক্ষর দিয়ে দিবা, কপার সালফেট, কপার সালফেট, কপার সালফেট। এখানে দেখো তো 5টা আছে, 5-এর জন্য হবে পেন্টা, কপার সালফেট পেন্টাহাইড্রেট। তাহলে এর নাম কি হবে? কপার সালফেট পেন্টাহাইড্রেট হবে। বুঝছো? তারপর দেখো এটার নাম কি হবে? আয়রন আছে এখানে, তাহলে এখানে কি বসাবা? আয়রন, আয়রন বসাবা। আয়রন বসানোর পরে এটা জারণ মান কত? 2। আয়রন সালফেট, তাহলে ফার্স্টে হবে আগে আয়রন সালফেট, সালফেট আছে জন্য এখানে বসাবা সালফেট। বলো তো সাতের জন্য আমরা কি বসাই? সাতের জন্য আমরা বসাই হেপ্টা। সাতের জন্য আমরা কি বসাই? হেপ্টা, হেপ্টা, হেপ্টা হাইড্রেট। শেষ। এটা হচ্ছে নামকরণ। আচ্ছা, এটা নামকরণ কি হবে? দেখো সোডিয়াম লিখবা ফার্স্টে আগে। এখন সোডিয়ামের জারণ মান কত? এখানে সোডিয়ামের জারণ মান হচ্ছে এখানে 1, সোডিয়াম 1 সালফেট, সোডিয়াম 1 সালফেট। বলো তো 10-এর জন্য কি বসানো হয় জানো?
তোমরা কি জানো 10-এর জন্য কি বসানো হয়? 10-এর জন্য কি বসানো হয় জানো? 10-এর জন্য বসানো হয় ডেকা। কি বসানো হবে? ডেকা। তাহলে ডেকা হাইড্রেট। তাহলে এখানে হবে ডেকা হাইড্রেট। শেষ। এটাই হচ্ছে আমার এই যোগের নামকরণ। দেখো আমি তোমাকে বলি হাইড্রেট যোগের নামকরণ কিভাবে করতে হয়, একদম সোজা। হাইড্রেট যৌগ কারা? যদি এরকম পানিযুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি হাইড্রেট যৌগ। তাহলে নামকরণ কিভাবে করতে হয়? জাস্ট এদের জারণ মানটা বের করবো। ধরো কপার 2 বসাবা, জারণ মান এখানে +2। কপার 2 সালফেট, 5টা আছে পানি, তাই পেন্টাহাইড্রেট। ধরো আয়রন 2 সালফেট, 7টা আছে, তাই হচ্ছে হেপ্টাহাইড্রেট। সোডিয়াম 1 সালফেট, 10টা পানি আছে, তাহলে এটা নাম হবে ডেকাহাইড্রেট হবে। আশা করি এটা সবাই আমরা বুঝতে পারছি। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও, তারপর আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে যাই না? ডান। নেক্সটে যাই। সবার বোঝা হয়েছে এটা? আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটে যাই। নেক্সট এখন আমরা দেখবো যে আমাদের অক্সিজেনযুক্ত অ্যানায়নের নাম মানে কীরকম। ধরো তোমাকে বলতে পারে এরকম যে SO3 2- এর নামকরণ কি হবে। তোমাকে বলতে পারে SO4 2- এর নামকরণ কীরকম হবে। এরকম তোমাকে কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে। তো একটা জিনিস তোমাকে আমি শিখাই, দেখো। ধরো যদি আমার এই যে 3 বা 4 জারণ মান হয়, কি হয়? 3 বা 4 জারণ মান হয় এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে ইউজ করতে হয় আইট। কি ইউজ করতে হয় বলো তো? আইট ইউজ করতে হয়। ওকে, কি করতে হয়? যদি 3 বা 4 হয়ে থাকে জারণ মান, তাহলে ইউজ করতে হয় আইট, মানে AITE। আর যদি জারণ মান 5 বা 6 হয় তাহলে ইউজ করতে হয় অ্যাট। অ্যানায়নের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এরকম, অ্যাট। এসিডের ক্ষেত্রে ছিল আসারিক, আর এখানে হচ্ছে আইট আর অ্যাট। এতটুকু মনে রাখতে পারবা। দেখো যখন তুমি এসিড পড়ে আসছিলা তখন কি ছিল? আসারিক। আর অ্যানায়নগুলোর ক্ষেত্রে হয় আইট আর অ্যাট হয়। আশা করি এতটুকু তুমি মনে রাখতে পারবা। বলো তো এখানে সালফারের জারণ মান কত হবে এই যোগে SO3 2-? দেখো কিভাবে বের করবো আমরা এখানে। তুমি যদি লক্ষ্য করো, এটাকে যদি এক্স ধরে নাও, সালফারকে যদি এক্স ধরে নাও, তাহলে x × 3 গুণন -2, আর পুরোটার উপর চার্জ কত আছে? -2। তাহলে এখানে x ইকুয়াল চলে আসবে দেখবা -2, আর এখানে হচ্ছে +6, তাহলে এটা চলে আসবে +4 চলে আসবে। কত চলে আসবে? এটা +4 চলে আসবে। তাহলে 4 আসলে কত হয়? 4 আসলে হচ্ছে আইট হয়। তাহলে এই জন্য এটার নাম কি হবে? সালফাইট। তাহলে এর নাম কি হবে? এর নাম হবে সালফাইট আয়ন। আমরা সবাই জানি এটাকে কি বলে? সালফাইড আয়ন বলে থাকে। এটাকে বলে সালফাইড আয়ন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বলো তো এখানে তাহলে এই সালফারের জারণ মান কত হবে? কেন্দ্রীয় মৌল যেহেতু সালফার, এখানে কেন্দ্রীয় মৌল সালফার, কারণ সালফার এখানে কম পরিমাণে আছে, সালফার কম পরিমাণে আছে। তাহলে এটা হবে এক্স ধরে নাও, তাহলে এখানে হবে 4 × -2, তাহলে এটা হবে -2, তাহলে এখান থেকে দেখবে x ইকুয়াল আসবে +6। 6 হলে জানি কি নামকরণ হয়? এটার নাম হয়ে থাকে দেখো অ্যাট, তাহলে এটার নাম হবে সালফেট আয়ন। তাহলে এটার নাম হবে কি? সালফেট আয়ন হবে এর নাম, সালফেট আয়ন। আশা করি এগুলো সবাই আমরা বুঝতে পারছি। আমাকে একটু জানাও তো কমেন্টে যে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা। আইট এটের ব্যাপারগুলো সবাই বুঝতে পারছি কিনা আমরা। আশা করি বুঝতে পারছি, এখানে কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে, চলো তোমাকে আরেকটা দেখাই আসো, যদি এটা বুঝে থাকো তাহলে চলো আরেকটা দেখাই। ধরো আমাকে যদি বলে যে ClO2, ধরো আমাকে বললো ClO2-, বলো তো এর নাম কি হবে? ClO2-, এখানে ক্লোরিন হচ্ছে যে কেন্দ্রীয় মৌল, তাহলে এটা জারণ মান বের করো ক্লোরিনের জারণ মান বের করলে দেখবা ক্লোরিনের জারণ মান আসবে কত জানো? দেখবা এটা +3 আসবে। কিভাবে? তুমি চিন্তা করে দেখো, ধরো এটাকে এক্স ধরে নাও, তাহলে এটা -4 ইকুয়াল টু -1, তো -4টাকে ওই পাশে নিয়ে গেলে এটা +3 হয়ে যাবে। তাহলে এটা না +3 হলে জানি কি হয়? এটাকে আমরা বলি ক্লোরাইট। তাহলে এটার নাম হবে ক্লোরাইট। এটার নাম হবে কি? ক্লোরাইট আয়ন হবে। আচ্ছা, তোমাকে যদি এখানে ClO3- দেওয়া থাকে, ClO3-, তাহলে এখানে দেখো তো ক্লোরিনের জারণ মান কত হবে? এটা দেখবা +5 আসবে। তাহলে +5 থাকলে কি হয়? এটাকে বলা হবে তখন ক্লোরেট, অ্যাট হবে, এটা অ্যাট। তাহলে এটাকে বলা হবে ক্লোরেট আয়ন বলা হবে, ক্লোরেট আয়ন বলা হবে। তোমাকে যদি এখন বলে কেউ যে ClO-, দেখি বলো এর নামকরণ কি হবে? দেখি কে পারো এটা চালাকি করে। দেখো Cl এর তাহলে এখানে জারণ মান কত হবে? +1 হবে। তোমাকে আমি বলছিলাম যখনই কি হয়, যখনই 1 অথবা 2 হয়, জাস্ট কোন ওয়ার্ডটা ইউজ হবে? হাইপো। আর এইখানে যা থাকবে তা কি হবে? এখানে কপি পেস্ট হবে। তাহলে এইটার নামকরণ কি হবে? এটার নাম হবে হাইপো, এটার নাম হবে হাইপো। এটা তো দিবা ভাইপো না হাইপো, কেমন? আবার অনেকে ভাইপো বলতে পারে, ভাইপো না হাইপো। হাইপোর পরে এটাকে জাস্ট কপি পেস্ট করে দিবা, বুঝছো? হাইপোর পরে তুমি এটাকে জাস্ট কপি পেস্ট করে দিবা। আশা করি বুঝতে পারছো। যদি তোমাকে বলে ভাই ClO4-, তাহলে এখানে তো Cl এর জারণ মান হচ্ছে +7, তাহলে এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো এটার নামকরণ কি হবে? এটার নামকরণ হবে, তোমাকে শিখাইছি আমি, এই 7 হলে কি হয়? জাস্ট যদি তোমার একটা পার অ্যাড করতে হবে, পার,
পার অ্যাড করার পরে এইখানে যা থাকবে এইটাকে তুমি এখানে কপি পেস্ট করে এখানে বসাই দিবা। যেমন এখানে কি কি বসাবা, এটার নাম হচ্ছে পার ক্লোরেট আয়ন। কঠিন লাগতেছে এগুলো বেশি না সহজ লাগতেছে একটু আমাকে জানাও। এগুলো কি বেশি কঠিন লাগতেছে? আশা করি না, তোমাদের কঠিন লাগতেছে না, এগুলো সহজই লাগার কথা। আর এক ধরনের নামকরণ আছে, এরপর আমাদের শেষ। চলো নেক্সটে যাই, আসো। চলো, আরেক ধরনের নামকরণ আছে, তারপর আমাদের শেষ। দেখো, মনে রাখবা, যদি কখনো কি হয়, অক্সিজেনের জায়গায় সালফার বসালে থায়ো যুক্ত হয়। কি করি এখনো ভাই কিছুই বুঝি নাই, এটা বুঝাচ্ছি আমি তোমাকে। যদি কি হয় মনে রাখবা, অক্সিজেনের জায়গায় যদি সালফার বসে, তাহলে সেখানে কি যুক্ত হবে? থায়ো যুক্ত হবে। মানে ভাই বুঝাচ্ছি, দেখো, ধরো এই যে সিএন, এটাকে কি বলে কেউ জানো? এই সিএনকে বলা হয় সায়ানাইট। এই সিএনকে কি বলে? সিএনকে বলে সায়ানাইট। এটা জেনে রাখো, এটা অনেক কাজে লাগবে। সিএনকে বলা হয় সায়ানাইট। যদি সিএনও থাকে, কি থাকে? সিএনও থাকে, এটাকে বলা হয় সায়ানেট। সিএনও থাকলে এটাকে বলা হয় সায়ানেট। এগুলো আমরা জৈব রসায়নে পড়বো। সায়ানাইট কেন হয়েছে, সায়ানেট কেন হয়েছে, এটাকে বলা হয় সায়ানেট। দেখি বলো তো, যদি আমি এখানে সিএনএস দিই, তাহলে এর নামকরণ কি হবে? সিএনএস দিলাম, তাহলে এর নামকরণ কি হবে? জাস্ট অক্সিজেনের জায়গায় সালফার বসাইছি, তাহলে আগে একটা থায়ো যুক্ত হবে, তাহলে এটার নাম হবে থায়োসায়ানেট। বুঝতেছো কিনা দেখো, এর নাম কি হবে? থায়োসায়ানেট হবে। থায়োসায়ানেট হবে, বুঝছো নাকি বুঝো নাই? দেখো, এবার যদি তোমাকে আমি বলি, ধরো আমার কাছে এখানে লেখা আছে SO4 2-। আমরা জানি এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে সালফেট। এটাকে বলবো সালফেট আয়ন। দেখি আমি যদি তোমাকে কোশ্চেন করি যে থায়োসালফেট আয়নের সংকেত লিখো তো, থায়োসালফেট আয়নের সংকেত, দেখি কে পারো? থায়োসালফেট আয়নের সংকেত কে পারবা? থায়োসালফেট আয়নের সংকেত, থায়োসালফেট আয়নের সংকেত কে পারবা? থায়োসালফেট আয়ন, থায়োসালফেট, থায়োসালফেট, এখনো কারো হচ্ছে না। থায়োসালফেট, থায়োসালফেট, দেখো ভালো করে বুঝো। থায়ো কথাটা অ্যাড করছো মানে কি? একটা অক্সিজেনের জায়গায় একটা সালফার বসাবা, তাহলে এখন সালফার কয়টা থাকবে? আগে সালফার ছিল একটা, তাহলে এখন এক্সট্রা করে একটা সালফার আসবে, তাহলে সালফার হবে এখন 2টা। এখন অক্সিজেন কয়টা থাকবে? অক্সিজেনে যাবে 3টা, তো চার্জ তো চার্জই থাকবে। থায়োসালফেট হচ্ছে S2O3 2-। বুঝছো থায়োসালফেটটা? ভালো করে বুঝো। থায়ো কথাটার মানে কি? একটা অক্সিজেনের জায়গায় সালফার বসবে, থায়ো কথাটার মানে হচ্ছে এটা। তাহলে সালফার আগে ছিল কয়টা? একটা, তাহলে এখন একটা সালফার বসলে 2টা সালফার হয়ে যাবে। আর অক্সিজেনের জায়গায় বসছে মানে কি, অক্সিজেন আগে ছিল 4টা, এখন হয়ে যাবে 3টা, তো এখানে S2O3 2- হবে। বোঝা গেছে নাকি বুঝো নাই? আশা করি বুঝতে পারছো এটা সংকেতটা। তাহলে একটা জিনিস দেখো, তুমি যখন জৈব রসায়ন পড়বা তখন দেখবা, তুমি জৈব যৌগ পড়ানোর সময় আমরা দেখাবো, যদি কি হয়, যদি এই যে OH, OH এটার কার্যকরী মূলকের নাম জানো কেউ? OH কার্যকরী মূলকের নাম জানো? OH কার্যকরী মূলকের নাম, OH কার্যকরী মূলকের নাম হয়ে থাকে অ্যালকোহলের অল। এটাকে আমরা কি বলি? অ্যালকোহলের অল বলি। এটার কার্যকরী মূলকের নাম হচ্ছে অল। আর যদি আমি অক্সিজেনের জায়গায় S বসাই, SH, এটার নামকরণ হচ্ছে থায়ল। থায়ো ওই যে যোগ অল, তার মানে আলটিমেটলি থায়ল হয়ে থাকে। তাহলে আমাদের অজৈব যৌগের নামকরণ শেষ। একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো। আরেকবার বুঝাবো, বলতেছি দেখো, মানে মেইন নিয়ম হচ্ছে এরকম, যদি কখনো অক্সিজেনের জায়গায় সালফার বসে, তাইলে এক্সট্রা করে থায়ো যুক্ত হবে। যেমন এটার নামকরণ ছিল থায়োসায়ানেট, কিন্তু খেয়াল করে দেখো এখানে অক্সিজেনের জায়গায় তুমি এখানে সালফার বসাইছো, তাহলে এর নামকরণ হবে থায়োসায়ানেট। দেখো SO4 2-, এটাকে বলো সালফেট। আমি যখনই এখানে থায়োসালফেট বলবো, থায়ো মানে কি? একটা এক্সট্রা সালফার অ্যাড করা, তাহলে এখানে আগে থেকে একটা সালফার ছিল, তাহলে এখন সালফার হয়ে যাবে 2টা। আর একটা অক্সিজেনের বদলে বসাইছো, তাহলে অক্সিজেন এখন হয়ে যাবে কয়টা? আগে অক্সিজেন ছিল 4টা, এখন অক্সিজেনে যাবে 3টা, কারণ একটা অক্সিজেনের বদলে সালফার বসাইছো, তাই এখানে O3 হবে। আর চার্জ তো 2- ছিল, 2- থাকবে। যেমন দেখো জৈব যৌগে তুমি পড়বা, এই যে OH থাকে, OH এটাকে আমরা বলি অ্যালকোহলের অল মূলক, অল। OH এর নাম হয়ে থাকে অল। আর যখন তুমি SH করবা, দেখো এই অক্সিজেনের জায়গায় সালফার বসাইছো, তখন এর নাম হয়ে যাবে একটা, আগে থায়ো ব্যাড হবে, থায়ো যোগ অল। দেখো থায়ো যোগ অল, এটাকে বলা হয় একসাথে বলা হয় থায়ল। একসাথে কি বলা হবে? একসাথে এটাকে বলা হবে থায়ল। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো
নাকি বুঝো নাই? আশা করি বুঝছো। তাহলে আমরা চলো আমাদের এই অজৈব যৌগের নামকরণ শেষ। দেখি এটার আনসার কি হবে বলো। এটা কি হবে বলো? বলতেছে ক্লোরাইড। বলছে কি দেখো, ক্লোরাইড এটার সাথে সম্পর্কযুক্ত অক্সো অ্যাসিডের নামকরণ কি হবে বলো তো? ক্লোরাইডে জারণ মান কত হয়? আমরা সবাই জানি আইটে জারণ মান হয়ে থাকে হয় +3 নাহলে +4। আর +3 আর +4 যুক্ত অক্সো অ্যাসিডকে আমরা কি বলি? এটাকে আমরা বলি আস অ্যাসিড। আস আস হয়ে থাকে। 5 আর 6 হলে হচ্ছে ইক হইতো। দেখো তো আস এখানে কোনটা আছে? আস আছে এখানে এই যে বি নাম্বারে, ক্লোরাস। ক্লোরাস অ্যাসিড। বুঝছো এটা? দেখো তো বলছে কি ক্লোরাইড আয়নের সাথে সম্পর্কযুক্ত অক্সো অ্যাসিডের নামকরণ করো। তো ক্লোরাইড মানে কি? জারণ মান +3 আর +4। তো +3 আর +4 হলে সেই অক্সো অ্যাসিডের নামকরণ কি হয়? আস হয়ে থাকে। দেখো আস এখানে কোনটা আছে? বি নাম্বার আছে। তো বি নাম্বার হচ্ছে এখানে আনসার। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আমরা যাই আসো। এখন আমরা আমাদের নতুন টাইপ যেটা, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের অনেক কোয়েশ্চেন আসতে পারে। অলরেডি আমাদের 3 টাইপের জিনিসপত্র শেষ। আমাদের হচ্ছে পিরিয়ডিক টেবিলটা শেষ, তারপর হচ্ছে তোমার পর্যাবৃত্ত ধর্ম শেষ, আর আমরা অজৈব যৌগের নামকরণ পড়ে ফেলছি। এটাকে তুমি কোথায় পাবা? তোমাদের এই চ্যাপ্টারের একদম লাস্টে গিয়ে পাবা। এখন আমরা বলবো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন আমরা কোন কোন টপিক কভার করবো আমি তোমাকে বলি। রাসায়নিক বন্ধনের মধ্যে এখানে হচ্ছে আমরা যত ধরনের বন্ধন আছে সবগুলো বন্ধনকে আমরা কভার করবো। প্রথমে একটু করে আলোচনা করা দরকার আগে যে ভাই রাসায়নিক বন্ধন আসলে কেন গঠন হয় সেটা একটু আলোচনা করা দরকার। এরপর আমরা আলোচনা করবো রাসায়নিক বন্ধনের প্রকারভেদ, সংজ্ঞাটঙ্গ একটু পরে আলোচনা করতেছি। বাট আগে রাসায়নিক বন্ধন আমাদের দেখা দরকার যে রাসায়নিক বন্ধনটা আসলে কেন গঠন হয়। কেমন? তুমি আমাকে একটা জিনিস বলো তো, যদি আমি এখানে একটা হাইড্রোজেন পরমাণু নিই, এটা তোমাদেরকে আগে আমি পড়াইছি। যদি এখানে আমি একটা হাইড্রোজেন পরমাণু নিই, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন থাকে কয়টা? এগুলো তোমরা এখন পারবা, এটা আগেই তোমাদেরকে পড়াইছি। ইলেকট্রন থাকে একটা। এখন আমাকে তুমি বলো তো এই হাইড্রোজেন পরমাণুটা কি স্টেবল নাকি আনস্টেবল? এটা তোমাদেরকে পড়াইছি না এগুলা? আরেকবারই ভীষণ দিই, সমস্যা নেই। বলো এটা কি স্টেবল নাকি আনস্টেবল? দেখি কার কার মনে আছে। হাইড্রোজেন পরমাণু, তার তো সিঙ্গেল ইলেকট্রন দরকার, তার তো নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস না। তাহলে এ কিন্তু কি হবে? এ কিন্তু হবে আনস্টেবল। এ কিন্তু কিরকম হবে? এ হবে আনস্টেবল। তো এখন এই হাইড্রোজেন পরমাণু, এটার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে? ওই যে হিলিয়াম আছে। কারণ নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যদি ইলেকট্রন বিন্যাস লাভ করে তাহলে সে হচ্ছে স্টেবল হয়ে থাকে। তো সে তখন কি করে? হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তখন সে কি করে? তার তার মতো আরেকটা হাইড্রোজেন পরমাণুকে সে খুঁজে, যেটাও কি হয়ে থাকে? আনস্টেবল হয়ে থাকে। তখন তারা পরস্পর যুক্ত হয়। আর যুক্ত হওয়ার পরে কি হয় বলতো? এই যে প্রথম এই হাইড্রোজেনটা সে কি করবে? সে বলবে যে ভাই আমার কাছে তো একটা ইলেকট্রন আছে। তখন এই হাইড্রোজেন বলবে আমার কাছেও তো একটা ইলেকট্রন আছে। আমার কাছেও তো কি আছে? একটা যোজ্য স্তরের একটা ইলেকট্রন আছে। তাহলে একটা কাজ করি, চলো আমরা আমাদের দুইজনের ইলেকট্রনটাকে শেয়ারিং করি। দুইজনের ইলেকট্রনটাকে কি করি? শেয়ারিং করি। এই যে চলো আমরা শেয়ারিং করি। শেয়ারিং করা মানে কি বলতো? শেয়ারিং করা মানে হচ্ছে এরকম যে ধরো তোমাদের তুমি একটা সাবস্ক্রিপশন কিনবা, ধরো একটা গেমের সাবস্ক্রিপশন কিনবা, সেটার দাম হচ্ছে 100 টাকা। তুমি দিছো 50 টাকা, তোমার বন্ধু দিছে 50 টাকা। 50 50 100 টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনছো। কেনার পরে ওই আইডিটাকে সবাই নিজের মতো করে ইউজ করো না, যে তুমিও চালাও তোমার বন্ধুও চালায়, মানে আইডিটাকে নিজের বলে দাবি করো। মানে ব্যাপারটা কিরকম হয় দেখো, একটা ইলেকট্রন এটা আসছে কোত্থেকে? এর থেকে। একটা ইলেকট্রন এটা আসছে কোত্থেকে? এর থেকে। বাট এখানে এখন কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে না এখন? এই 2টা ইলেকট্রনকেই তখন কি হবে জানো? এই হাইড্রোজেন বলবে যে এই 2টা ইলেকট্রন আমার, আবার এই হাইড্রোজেনে বলবে এই 2টা ইলেকট্রন আমার। তাহলে যখন শেয়ারিং হয়ে যাবে, দেখো শেয়ারিং হওয়ার আগ পর্যন্ত এর ইলেকট্রন ছিল একটা, এর ইলেকট্রন ছিল একটা। বাট যখন ইলেকট্রনটা শেয়ারিং হওয়ার মাধ্যমে এখানে যখন একটা বন্ধন গঠন করবে, বা এটা কি অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি অণু বা যৌগ। এটা অ্যাকচুয়ালি কি? এটা অণু বা যৌগ। এটা কিন্তু কি? স্টেবল হয়ে গেছে। আমরা জানি এটা কারণ স্টেবল কেন হয়েছে। আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি এই হাইড্রোজেনের কাছে এখন বলো তো কয়টা ইলেকট্রন আছে? এই হাইড্রোজেনের কাছে বলো তো এখন কয়টা ইলেকট্রন আছে? এই হাইড্রোজেনের কাছে বলো তো এখন কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। কেন? কারণ শেয়ারিং করা হলে কিন্তু যদিও সে দিছে একটা, বাট শেয়ারিং করার সময় বলবে 2টা ইলেকট্রন আমার, ওই হাইড্রোজেনে বলবে 2টা ইলেকট্রন আমার। তাহলে তারা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে। তাহলে এটা কিন্তু অণু, তাহলে সে কিন্তু স্টেবল। এখন আমি তোমাকে একটা জিনিস বলছিলাম, বলো তো এখানে এর এনার্জি বেশি হবে না কম হবে? যে আনস্টেবল অবস্থায় আছে সে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করবে। যে স্টেবল সে তো বসে থাকবে ভাই। যে স্টেবল মানে কি? সে তো বসে থাকবে। আর আনস্টেবল সে কি করবে? দৌড়াদৌড়ি করবে ওই আরেকজনের সাথে যুক্ত হওয়ার জন্য। তাহলে এর এনার্জি কিন্তু বেশি হবে। তাহলে এর যে এনার্জি, এই এনার্জির মানটা কিন্তু, এর এনার্জির মানটা কিন্তু বেশি হবে। একইভাবে এর এনার্জির মানটাও কিন্তু বেশি হবে। কিন্তু তুমি আমাকে বলো তো এর এনার্জির মান কি বেশি হবে না কম হবে? ডেফিনেটলি এর এনার্জির মানটা কিন্তু এখানে কম হবে। কেন? কারণ সে হচ্ছে স্টেবল। এখন তুমি একটু লক্ষ্য করে দেখো, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি মুক্ত অবস্থা। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি মুক্ত অবস্থা। সে এখন মুক্ত অবস্থায় আছে। আর এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যুক্ত অবস্থা। এটাকে আমরা বলতে পারি যুক্ত অবস্থা।
তাহলে আমি যদি এইটা লাইন লিখি এখানে যে মুক্ত অবস্থার শক্তি যুক্ত অবস্থার চেয়ে বেশি, আশা করি কেউ মন খারাপ করবা না। তা আমি যদি লিখি এখানে যে প্রথম পয়েন্ট যে মুক্ত অবস্থার শক্তি, মুক্ত অবস্থার শক্তি এটা কি হয়ে থাকে, যুক্ত অবস্থার শক্তি থেকে বেশি হয়ে থাকে, যুক্ত অবস্থার শক্তি হতে বেশি হয়ে থাকে। আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, আমরা তো জানি যে দুই পাশে এনার্জি সমান হইতে হবে, দুই পাশে এনার্জি কি হইতে হবে, সমান হইতে হবে। তো এই পাশে তো এনার্জি বেশি আছে, এই পাশে তো এনার্জি কম আছে এখানে, বাট ইকুয়াল করার জন্য দেখো, ধরো এটার মানও 5, ধরো এটার মানও 5, তাহলে 10 করতে হবে, ধরো এটার মান হচ্ছে 3, তাহলে এখানে কি করবা, 7 যোগ করবা না? তাহলে বলো তো, যখনই এটা স্টেবল তো উৎপন্ন হইলো, তাহলে বন্ধন গঠন হওয়ার সময় এনার্জি উৎপন্ন হবে নাকি শোষিত হবে বলো তো, তোমাকে পড়াইছিলাম এগুলা। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইখানে এনার্জি তো কম, তাহলে বাকি এনার্জি গেছে কোথায়, বাকি এনার্জি কিন্তু এই যেখান থেকে উৎপন্ন হয়েছে। একটা বন্ধন গঠনের সময় এনার্জি কি হয়, এনার্জি উৎপন্ন হয়। মানে কাহিনী কি দেখো, কেন উৎপন্ন হয়েছে তুমি লক্ষ্য করে দেখো, এইটা এদিকে তো এনার্জির যোগফলটা বেশি, এদিকে তো এনার্জি কম, বাট দুই পাশে তো সমান করতে হবে, তাহলে বাকি এনার্জি গেল কোথায়, এনার্জি ডিফারেন্সটা, ওইটা এনার্জি উৎপন্ন হয়। মানে যে কোনো বন্ধন গঠনের সময় দেখো, যে কোনো বন্ধন গঠনের সময় কি হবে, এনার্জি উৎপন্ন হবে। তাহলে আমি তোমাকে এটাও পড়াইছিলাম যে বন্ধন গঠন যে প্রক্রিয়াটা, এগুলো তোমাদেরকে সব পড়ানো হয়েছে, যে বন্ধন গঠন যে প্রক্রিয়াটা, বন্ধন গঠন প্রক্রিয়াটা কিন্তু তাপ উৎপাদী প্রক্রিয়া, কারণ এখানে তাপ উৎপন্ন হয়। বন্ধন গঠন প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, তাপ উৎপাদী প্রক্রিয়া। আর বলতো বন্ধন ভাঙন প্রক্রিয়াটা কি ধরনের প্রক্রিয়া, বন্ধন ভাঙন এটা কি ধরনের প্রক্রিয়া হবে, এইটা হবে তাপহারী প্রক্রিয়া। কেন তাপহারী হবে বলতো, কারণ তুমি যদি একটা বন্ধনকে ভাঙতে চাও, তোমার তো বাইরে থেকে এনার্জি দেওয়া লাগবে, এনার্জি দিয়ে ভাঙতে হবে, তাহলে বাইরে থেকে এনার্জি দিলে সেটা তো তাপহারী হয়ে থাকে। আশা করি এগুলো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা জিনিস তুমি আমাকে বলো, সেটা হইলো, তোমাকে একটা জিনিস আমি পড়াইছিলাম, এনার্জি আর স্টেবিলিটি এটা সম্পর্ক কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? এনার্জি আর স্টেবিলিটি এর সম্পর্ক কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, বলতে পারবা? এনার্জি, হিট আকারে এনার্জি বেরোবে, এর সম্পর্কে সমানুপাতিক ছিল না ব্যস্তানুপাতিক ছিল? তুমি দেখো এখানে এনার্জির মানটা হচ্ছে কম, কিন্তু এখানে স্টেবিলিটি বেশি, আবার এখানে এনার্জির মান বেশি কিন্তু এখানে স্টেবিলিটি কম। তাহলে এনার্জি আর আমার স্টেবিলিটি কিন্তু ব্যস্তানুপাতিক হয়ে থাকে, তাহলে এনার্জি আর স্টেবিলিটি কি হয়ে থাকে, ব্যস্তানুপাতিক হয়ে থাকে। এটা একটু মাথায় রাখবো আমরা, এনার্জি আর স্টেবিলিটি ব্যস্তানুপাতিক হয়ে থাকে। আচ্ছা, এবার আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হইলো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, সেটা হচ্ছে এনার্জি যত কম হবে তত কিন্তু জিনিসটা বেশি স্টেবল হবে। ভালো করে বুঝো, এই এনার্জিটা যত কম হবে তত বেশি স্টেবল হবে, মানে যত এনার্জি কম থাকবে তত সে ওই জায়গাতে বসে থাকবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে তুমি একটা জিনিস আমাকে বলো তো, এই বের হওয়া এনার্জি যেটা আছে এটা যত বেশি হবে, ভালো করে বুঝো, এই বের হওয়া এনার্জিটা যত বেশি হবে স্টেবিলিটি বেশি হবে না কম হবে বলো তো? মানে বন্ধন গঠনের সময় নির্গত শক্তি যত বেশি হবে, দেখো এই এনার্জি মানে তো যৌগের এনার্জি বোঝাচ্ছি, এই এনার্জি মানে কিন্তু যৌগের এনার্জি বোঝাচ্ছি, বাট কাহিনী বোঝা, এখানে এনার্জি দুইটা আছে, একটা হচ্ছে যৌগের এনার্জি, যৌগের এনার্জির সাথে তার স্টেবিলিটি ব্যস্তানুপাতিক, কিন্তু কিন্তু বুঝো, যেই এনার্জিটা নির্গত হবে এইটা যত বেশি হবে আলটিমেটলি এটার এনার্জি তত কম হবে যৌগের, তত কিন্তু বেশি স্টেবিলিটি লাভ করবে। তাহলে একটা জিনিস মনে রাখবা, যে নির্গত শক্তি যেটা বা উৎপন্ন শক্তি যেটা, সেইটা যত বেশি হবে তোমার ওই যৌগের স্টেবিলিটি কিন্তু তত বেশি হবে। তাহলে আমরা এটা মনে রাখবো যে নির্গত শক্তি, নির্গত শক্তি এইটা যত বেশি হবে স্টেবিলিটি কিন্তু তত বেশি হবে। মানে এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যৌগের এনার্জি, ভালো করে বুঝো, একটা হচ্ছে যৌগের এনার্জি, এই যে এটা যৌগের এনার্জি, যৌগের এনার্জিটা কিন্তু ব্যস্তানুপাতিক, কিন্তু যেই এনার্জিটা নির্গত হবে হিট আকারে সেই এনার্জিটা কিন্তু সমানুপাতিক। সেই এনার্জি যত বেশি বের হয়, দেখো এখান থেকে যত বেশি এনার্জি বের হয়ে যাবে এর এনার্জি তত কম থাকবে, তত বেশি এটা স্টেবিলিটি লাভ করবে। বুঝা গেছে জিনিসগুলো নাকি বুঝো নাই বলো তো একটু করে, বুঝছো কিনা? তাহলে এখানে এনার্জি যদি বলে তাহলে দুইটা জিনিস বুঝতে হবে, এটা কি যৌগের এনার্জি বলছে নাকি উৎপন্ন শক্তি বা নির্গত শক্তি বলছে, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এইবার একটা জিনিস বলো, এই এনার্জিটা বের হয়ে গেছে বলে এখানে একটা বন্ধন গঠন দিতে পারছে, এখানে
এনার্জিটা ধরো এখানে ডেল্টা এইচ পরিমাণ এনার্জি বের হয়ে গেছে, কথার কথা। ধরো এখানে কতটুকু এনার্জি বের হয়েছে, ডেল্টা এইচ পরিমাণ এনার্জি বের হয়েছে, ধরো কথার কথা আমি ধরে নিচ্ছি। ডেল্টা এইচ কি জিনিস সব পড়াবো। এখন আমাকে বলো তো, এই ডেল্টা এইচ পরিমাণ এনার্জি বের হয়েছে বলে এই বন্ধনটা গঠিত হয়েছে, তাহলে এই বন্ধনকে যদি ভাঙতে চাও তাহলে কতটুকু এনার্জি তোমাকে দিতে হবে? যে একটা এনার্জি বের হয়ে গেছে এই জন্য বন্ধনটা গঠিত হয়েছে, তাহলে এই বন্ধনটাকে যদি আমি ভাঙতে চাই, তাহলে আমি যদি ডেল্টা এইচ পরিমাণ এনার্জি দিই বা এর থেকে বেশি এনার্জি দিই, তাহলে কিন্তু বন্ধন ভেঙে যাবে। এটা কি বুঝতে পারতেছি আমরা সবাই? মানে জিনিসটা বুঝো, এই এনার্জিটা বের হয়ে গেছে বলে বা উৎপন্ন হয়েছে বলে আমার বন্ড এখানে গঠিত হয়েছে, তাহলে আমি যদি ওই সমান পরিমাণ এনার্জি দিতে পারি আবার বাইরে থেকে, বা এটা থেকে বেশি এনার্জি দিই, তাহলে কিন্তু বন্ধন ভেঙে যাবে। তাহলে বন্ধন ভাঙার শর্ত কি? বন্ধন ভাঙার শর্ত হচ্ছে যেই এনার্জিটা বের হয়েছে সেটা থেকে যদি তুমি যদি বেশি শক্তি দাও, তাহলে কিন্তু বন্ধনটা ভেঙে যাবে, বা ওই শক্তি দিলেও বন্ধন ভেঙে যাবে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি? যদি বুঝে থাকে আমাকে তাহলে একটু কমেন্টে জানো। কেন সমানুপাতিক হবে এটা দেখো, বললাম যেই পরিমাণ শক্তি বের হয়ে যাবে, চিন্তা করে দেখো, এইটা যত বড় হবে, দেখো এইটা যত বড় হবে, এটা হচ্ছে নির্গত শক্তি, 7 হচ্ছে নির্গত শক্তি, এটার মান কিন্তু তত কম হবে, কারণ দুইটাকে তো ইকুয়াল করতে হবে। মানে চিন্তা করে দেখো না, ধরো এটাকে যদি আমি এক্স ধরে নিই, ধরো কথার কথা এটাকে যদি আমি এক্স ধরে নিই, ধরো এটা হচ্ছে আমি এক্স এইভাবে লিখতেছি, ধরো এক্স আর হচ্ছে ওয়াই, যেখানে এক্স হচ্ছে এই যৌগের এনার্জি, ওয়াই হচ্ছে নির্গত শক্তি। তো ওয়াই যত বড় হবে আলটিমেটলি এক্সকে তত ছোট হইতে হবে, কারণ এটা তো ইকুয়াল। মানে ব্যাপারটা তো বুঝতেই পারতেছ না, যে এটা যত এনার্জি বের হয়ে যাবে এটার এনার্জি তত কম থাকবে, তত বেশি স্টেবিলিটি লাভ করবে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, রাসায়নিক বন্ধন তাহলে কেন গঠন হয়? একটা হচ্ছে স্থিতিশীলতা অর্জন করা, মানে স্টেবিলিটি লাভ করা। দেখো অলরেডি তোমাকে বলছি যে যুক্ত অবস্থায় কি বেশি, স্টেবিলিটি বেশি হয়। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করা আর সর্বনিম্ন শক্তি লাভ করা, দেখো যখন স্টেবিলিটি লাভ করে তখন কিন্তু এনার্জি মিনিমাম হয়ে থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে বন্ধন কেন গঠন হয়। বন্ধন গঠন কেন হয়? 3টা কারণে বন্ধন গঠন হয়। একটা হচ্ছে কি, স্থিতিশীলতা অর্জন, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, বা স্টেবিলিটি লাভ করতে চায়, বা এনার্জি কম রাখতে চায়। তাহলে বন্ধন গঠনের কারণ কয়টা? 3টা। একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করা, এটা লাভ করলে কি হয়, এটার স্টেবিলিটি বেড়ে যায়, এটার এনার্জি কম থাকে। তাহলে 3টা হচ্ছে আমার জিনিস। আর সামারি যদি বলি, প্রথমে এটা ছিল হাইড্রোজেন পরমাণু, তার ছিল একটা ইলেকট্রন, সে কিন্তু আনস্টেবল অবস্থায় আছে কারণ তার স্টেবিলিটি নাই, তাহলে তার এনার্জি বেশি হবে। তো সেম দুইটা হাইড্রোজেন পরমাণু তখন কি করে, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধনকে একটু পরে পড়াবো। সমযোজী বন্ধন যখন গঠন হয় তখন কিন্তু এটা স্টেবল হয়ে যায়, তার মানে তার এনার্জি কম হয়ে যায়, তার মানে বাকি এনার্জি কিন্তু বের হয়ে গেছে। তাহলে তাপ বন্ধন গঠন যে প্রক্রিয়াটা, এটা কিন্তু তাপ উৎপাদী, আর বন্ধন ভাঙন যে প্রক্রিয়াটা, এটা কিন্তু তাপ হারি। ওকে। আর এটার এনার্জি যত কম থাকবে তত জিনিসটা এক জায়গায় দাঁড়ায় থাকবে, অর্থাৎ তত বেশি স্টেবিলিটি হবে। তার মানে স্টেবিলিটি আর এনার্জি কিন্তু যৌগের, এটা কিন্তু যৌগের এনার্জি। এটা কোন এনার্জি? এটা হচ্ছে যৌগের এনার্জি, যৌগের, এটা যৌগের এনার্জি। যৌগের এনার্জি কিন্তু তার স্টেবিলিটির ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আর যে এনার্জিটা বের হয়ে যাবে এটাকে আমরা যদি নির্গত শক্তি বলি, যে ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা এইচ, এটা হচ্ছে ডেল্টা এইচ নির্গত শক্তি। এটা যেটা আছে এটা কিন্তু স্টেবিলিটির সাথে সমানুপাতিক। আশা করি সবার ক্লিয়ার। এটা তোলা হয়েছে কিনা আমাকে বলো, তোলা হইলে আমি নেক্সটে চলে যাবো। সবার কি তোলা হয়েছে এটা? একটু করে আমাকে জানাতে সবার তোলা হয়েছে কিনা। আশা করি সবার তোলা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ডান। চলো নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আসলে রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। আচ্ছা, তাহলে এখন তোমাকে যদি কেউ রাসায়নিক বন্ধনের সংজ্ঞা দিতে বলে, তাহলে সংজ্ঞাটা তুমি দিতে পারবা না। সংজ্ঞা একটা আমি পরে শিখাবো, আগে প্রকারভেদগুলো শিখে ফেলি, সংজ্ঞাটা এগুলো ইজি, সংজ্ঞা আমি পরে শিখাবো। দেখো রাসায়নিক বন্ধনের প্রকারভেদ আলোচনা করবো, চলো আলোচনা করি। একটা জিনিস আমাকে বলো, ধরো আমি একটা যৌগ চিন্তা করতেছি, যৌগটার নাম হচ্ছে আমার, ধরো CH4। CH4 যৌগ তোমরা দেখছো কখনো? CH4 যেটাকে আমরা কি বলি, মিথেন বলি, যেটাকে আমরা বলি হচ্ছে মিথেন। ওকে, এটা কীরকম হয় চলো আমি তোমাকে দেখাই মিথেন কীরকম হয়। দেখো CH4-এ কার্বন থাকে, এর সাথে এখানে 4টা হাইড্রোজেন থাকবে, এর সাথে এখানে কি থাকবে, 4টা হাইড্রোজেন থাকবে। এটার অ্যাকচুয়াল স্ট্রাকচার আমরা রাখতেছি না, নর্মাল স্ট্রাকচার রাখতেছি। দেখো CH4-এ কি হয়, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন থাকে। তোমরা কি কেউ বলতে পারবা এই বন্ধনটাকে আমরা কি বন্ধন বলি? এই বন্ধনটাকে কি বন্ধন বলা হয় জানো? এই বন্ধনটাকে কি বন্ধন বলে? না, সব বিক্রিয়ার জন্যই প্রযোজ্য তাজরিয়া, ওইটা আমি দেখাবো। ওইটা এখনো ওই বন্ধন ভাঙন সেটা আমি এখনো পড়াই নেই, তোমাদেরকে পড়াবো। দেখো দেখো এটা একটা অধাতু, এটা একটা অধাতু। নর্মালি অধাতু অধাতুর মধ্যে সমযোজী বন্ধন থাকে, তাহলে এটা হচ্ছে কি বন্ধন? এটা হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, তুমি যদি ধরো কিছু পরিমাণ CH4 নাও, সেখানে কি শুধু একটা CH4-এর পরমাণু থাকবে? ধরো আমি যদি 10 গ্রাম CH4 নিই, সেখানে কিন্তু কোটি কোটি CH4-এর পরমাণু থাকবে।
কাহিনী কি হয়, ধরো এখানে একটা CH4 আছে, কেমন, এখানে একটা CH4 আছে। তা একটা কাজ করি আমরা, সেটাকে একটু ছোট করে আঁকি, একটু ছোট করে দিচ্ছি, কেমন। ধরো দেখ এটা একটা CH4, তার মানে ধরো যাক এটা একটা আমার CH4 এর অণু। এটা কি, এটা হচ্ছে আমার একটা CH4 এর অণু। ধরো সিমিলারলি আরেকটা CH4 এর অণুকে আমি পাশাপাশি রাখতেছি। সিমিলারলি ধরো আরেকটা CH4 এর অণুকে আমি কি রাখতেছি, পাশাপাশি রাখতেছি। ওকে, আচ্ছা একটু করে একটা জিনিস তোমাকে দেখাই। এটা হচ্ছে একটা অপোলার অণু। অপোলার মানে কি, পোলার মানে কি, একটু পরে পড়াবো এগুলো তোমাদের, জাস্ট আপনি জেনে রাখো। যেখানে প্লাস মাইনাস তৈরি হয় না সেটা হচ্ছে অপোলার। সেটা কি অপোলার, যেখানে প্লাস মাইনাস তৈরি হয় না সেটা কি, সেটা হচ্ছে অপোলার। আপাতত এতটুকু জেনে রাখো, পোলার অপোলার এগুলো সব তোমাদেরকে পড়াবো। যেখানে প্লাস মাইনাস তৈরি হয় না সেটা হচ্ছে অপোলার। আচ্ছা এটা একটা অপোলার অণু, এটাও একটা অপোলার অণু। এখন জিনিসটা ভালো করে বুঝো, দুইটা অপোলার অণুর মধ্যে এক ধরনের বল মাঝখানে কাজ করে। দুইটা অপোলার অণুর মধ্যে একটা কি থাকে, একটা আকর্ষণ বল থাকে। এই বলটাকে কি বলে কেউ বলতে পারবা? দেখো এটা একটা অপোলার অণু, এটা একটা অপোলার অণু। অপোলার অণু কি জিনিস আমি বলি একটু করে। ধরো এখানে একটা বস্তু নিছো, এর ধরো একদিকে কিছু প্লাস চার্জ আছে, একদিকে ধরো কিছু মাইনাস চার্জ আছে। আবার ধরো আরেকটা বস্তু নিছো, এখানে কিছু মাইনাস চার্জ আছে, এখানে কিছু প্লাস চার্জ আছে। এগুলো হচ্ছে পোলার। এগুলো কি, এগুলো হচ্ছে পোলার। আর যদি এরকম হয় বস্তুটার মধ্যে প্লাস মাইনাস ছড়াই ছিটে আছে, প্লাস মাইনাস ছড়াই ছিটে আছে, কেমন, তাহলে এটা হচ্ছে অপোলার বা অ্যাপোলার। তাহলে প্লাস মাইনাস একদিকে থাকলে, ধর এদিকে প্লাস এদিকে মাইনাস, বা এদিকে মাইনাস এদিকে প্লাস, তাহলে এটাকে আমরা বলি পোলার। প্লাস মাইনাস যদি মিশ্রিত অবস্থা থাকে তাকে আমরা বলি অ্যাপোলার, মানে এটা অপোলার হয়ে থাকে। এটা কেন অপোলার হয় সামনে আলোচনা করবো, বাট এমনি আমাকে বিশ্বাস করো জাস্ট এটা হচ্ছে অপোলার হয়ে থাকে। তো দুইটা অপোলার অণুর মাঝখানে কোন বল কাজ করে জানো? দুইটা অপোলার অণুর মাঝখানে কাজ করে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল। দুটো অপোলার অণুর মাঝখানে কি কাজ করে? দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে। দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে, এই বলটা দুর্বল হয়ে থাকে। আচ্ছা এবার একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি, আসো সেটা হচ্ছে ভালো করে বুঝো। আমরা যখন উত্তাপ দিই, আমরা যখন কি করি, উত্তাপ দিই মানে তাপ দিই, তখন কি হয়, গ্যাসীয় পরমাণুগুলো আলাদা হয়ে যায় না? আমরা যখন উত্তাপ দিই বা আমরা যখন গলায় ফেলি, তখন কোন মানে গ্যাসীয় পরমাণুগুলো কি হয়, আলাদা হয়ে যায় না? বলতে পারবা উত্তাপ দেওয়া হইলে কোন বন্ধনটা ভাঙে, সমযোজী বন্ধন নাকি ভ্যান ডার ওয়ালস বন্ধন? ধরো আমি যদি এখানে উত্তাপ দিই, কথার কথা আমি এখানে যদি কি করি, উত্তাপ দিই বা এটাকে গলাইতে চাই, এদেরকে যদি আমি গলাইতে চাই বা উত্তাপ দিই, তখন কোন বন্ধনটাকে ভাঙে বলতে পারবা? তখন কিন্তু সমযোজী বন্ধন ভাঙে না কখনো, সমযোজী বন্ধন অনেক স্ট্রং, সমযোজী বন্ধন অনেক স্ট্রং। মনে রাখবা উত্তাপ দেওয়া হলে কোন বন্ধনটা ভেঙে যায়, উত্তাপ দেওয়া হলে এই ভ্যান ডার ওয়ালস বন্ধনটা ভেঙে যায়। এই তখন দেখবে এখানে কি হবে, এরপরে এই যে CH4 এর গ্যাসীয় কণাগুলা আলাদা আলাদা হয়ে গেছে। বাট এটা কিন্তু ভাঙে নাই, এই বন্ধন কিন্তু ভাঙে নাই। অনেকে আমরা মনে করি যে উত্তাপ দেওয়া হইলে মনে হয় মানে, হ্যাঁ এটাকেও ভাঙা পসিবল, বাট অল্প উত্তাপে পসিবল না, অনেক কাহিনী করতে হয়, এটা আমরা জৈব যোগে পড়বো। বাট নর্মালি আমরা যখন উত্তাপ দিব তখন কি হবে, নর্মালি এই বন্ধনটা ভাঙে। নর্মালি কোন বন্ধনটা ভাঙে বলো তো? ভ্যান ডার ওয়ালস বন্ধন ভাঙবে। নর্মালি কি হবে, এই ভ্যান ডার ওয়ালস উত্তাপ দেওয়া হলে এই ভ্যান ডার ওয়ালস বন্ধনটা ভেঙে যাবে। তখন ভেঙে গিয়ে কি হবে, এই CH4 এর একটা গ্যাসীয় পরমাণু আলাদা হয়ে যাবে, CH4 এর গ্যাসীয় পরমাণুগুলো তখন আলাদা আলাদা চলে যাবে, দূরে দূরে চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো তো এই বন্ধনটা, এই যে সমযোজী বন্ধন, এটা একটা যৌগের মধ্যে আছে না, এটাকে বলা হবে বন্ডিং বন্ড। এটাকে বলা হবে কি বলতো, বন্ডিং বন্ড। যেই বন্ধনগুলো যৌগের মধ্যে থাকে তাকে বলে বন্ডিং বন্ড। আর এই বন্ধনটা দেখো তো, এটা যৌগের ভিতরে নাই, দুটা যৌগের মধ্যে আছে, এটাকে বলা হবে নন বন্ডিং বন্ড। এটাকে বলা হবে কি বলতো, নন বন্ডিং বন্ড বলা হবে। দেখো তো বন্ডিং বন্ড আর নন বন্ডিংটা কি বুঝতে পারছো? বলো তো বন্ডিং বন্ড আর নন বন্ডিংটা কি বুঝতে পারছো? যেটা যৌগের ভিতরে থাকবে এটা হচ্ছে বন্ডিং বন্ড, আর যেটা দুটো যৌগের মাঝখানে থাকবে তাকে আমরা বলবো নন বন্ডিং বন্ড। আর বুঝতেই পারতেছি বন্ডিং বন্ডগুলো কি হয়ে থাকে, স্ট্রং হয়ে থাকে বা শক্তিশালী হয়ে থাকে, যেহেতু যৌগের ভিতরে এটা। আর এরা কি হয়ে থাকে, নন বন্ডিংগুলা, এরা হয়ে থাকে উইক হয়ে থাকে। একটু করে আমাকে জানাও যে এতটুকু এখানে বোঝা গেছে কিনা সবার, বন্ডিং আর নন বন্ডিংটা। আর বুঝতে একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো। আশা করি সবাই বুঝতে পারছো, এখানে এখানে তো কারো কোনো ডাউট থাকার কথা না। ওকে, তোলা হয়েছে সবার, এটা একটু তাড়াতাড়ি তুলতে হবে, বা পরে তুমি PDF থেকে তুলে নিও। আমরা একটু যাই, নেক্সটে যাই, নেক্সট আগাবো, নেক্সটে যাই, চলো কেমন। ওকে, এবার চলো আমরা আলোচনা করি যে আমাদের এই যে নন বন্ডিং বন্ড আর বন্ডিং বন্ড যেগুলো আছে এদের প্রকারভেদটা নিয়ে চলো ডিসকাশন করি। চলো এই দুটার প্রকারভেদ নিয়ে চলো ডিসকাশন করি। তাহলে আমরা প্রথমে চলো দেখার চেষ্টা করব যে বন্ডিং বন্ধন কারা কারা আছে। বন্ডিং বন্ধন কারা কারা আছে দেখো, আয়নিক বন্ধন আছে, আয়নিক বন্ধন, প্রত্যেকটা বন্ধন নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। আয়নিক বন্ধন আছে, তারপরে তোমার হচ্ছে সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, তারপরে তোমার হলো
সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, প্রত্যেকটাকে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, তারপর ধরো দেখো হচ্ছে আমাদের ধাতব বন্ধন আছে। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা কী হবে, বন্ডিং বন্ড হবে, মানে এগুলো এনার্জি, এগুলো কিন্তু স্ট্রং বন্ড। আর নন বন্ডিং কারা জানো? নন বন্ডিংটা তোমাকে লিখে দিই এখানে। নন বন্ডিং বন্ধন কারা কারা দেখো, নন নন বন্ডিং বন্ধন। নন বন্ডিং বন্ধনের মধ্যে আছে ফার্স্ট অফ অল আছে তোমার হচ্ছে আয়ন, ডাইপোল, আয়ন ডাইপোল বন্ধন, প্রত্যেকটাকে নিয়ে আলোচনা করবো, সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তারপর আছে তোমার হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন, বা এটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলি। তারপর আছে তোমার হচ্ছে আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন, আবিষ্ট ডাইপোল বন্ধন। এগুলো কি জিনিস একটু পরে দেখাচ্ছি, আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন কি এগুলো সব দেখাচ্ছি। আচ্ছা, তারপরে ধরো তোমার হইতে পারে হচ্ছে যে আমাদের এই যে ডাইপোল, ডাইপোল ডাইপোল বন্ধন, ডাইপোল ডাইপোল বন্ধন আগে লিখে ফেলি সব, এরপর দেখবে এগুলো ইজি। তারপর হইতে পারে তোমার হচ্ছে ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন, ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন। আর সর্বশেষ হইতে পারে আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন, আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন। ওকে, এই বন্ধনগুলো হইতে পারে। আচ্ছা, এগুলো সব নিয়ে আলোচনা করবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। দেখো তাহলে আমি বললাম এগুলো হচ্ছে বন্ডিং বন্ধন, এগুলো হচ্ছে নন বন্ডিং বন্ধন। নন বন্ডিং বন্ধনগুলোকে আমরা এক প্রকারের ভ্যান ডার ওয়ালস বন্ধন বলতে পারি। বাট এইটা যেটা আছে, এই যে আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল, বেসিক্যালি এইটাকে আমরা, এটা বেশি প্রচলিত আর কি, এটাকে লন্ডন, এটাকে আরেকটা নামও দেওয়া হয়, এটাকে লন্ডন বিস্তরণ বলে। এটাকে আমরা কি বলে থাকি বলো তো, এটাকে লন্ডন বিস্তরণ বলে, এটাকে লন্ডন বিস্তরণ বলে। এটাকে অনেক সময়, এটাকেও অনেক মানে বেশিরভাগ সময় ভ্যান ডার ওয়ালস বন্ধন বলা হয়, ভ্যান ডার ওয়ালস বন্ড। মানে আমি তোমাকে বুঝাই বলি, সেটা হইলো কি, সেটা হইলো এই যে নন বন্ডিং যতগুলো দেখতেছো, এগুলোকে ভ্যান ডার ওয়ালস বলা যায়, বাট এইটাকে বিশেষ করে কি বলে, ভ্যান ডার ওয়ালস বন্ধন বলে। মানে এগুলা থেকেও এটাকেই বেশিরভাগ সময় কি বলা হয়, ভ্যান ডার ওয়ালস বন্ধন বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, চলো আমি একটু করে এগুলো সম্পর্কে তোমাকে ধারণা দিয়ে আসো। এগুলো একটু তুলে, এটাকে তুলবা, আর তো বেশি সময় নাই ক্লাসের, তোমাদের এটা পিডিএফ থেকে পরে তুলে নিও। এখন যতটুকু পর্যন্ত তোলা যায় ততটুকু তুলতে থাকো, বাকি অংশটুকু তুমি পিডিএফ থেকে তুলে নিও তাহলে। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে চলো একটু করে একটা জিনিস, এগুলো নিয়ে আমরা প্রত্যেকটাকে নিয়ে ডিটেলসে পড়বো, এটা তো কোনো সন্দেহ নাই। একটা জাস্ট জিনিস মনে রাখো, ধরো ডাইপোল মানে কি মনে রাখবা জানো? দেখো আমি তোমার বলি, ডাইপোল মানে কি আমি তোমার দেখাই। ডাইপোল ডাই, দেখো ডাই মানে হচ্ছে দুই, আর পোল মানে হচ্ছে মেরু। তাহলে ডাইপোলের মধ্যে কি থাকবে, দুইটা মেরু থাকবে। অর্থাৎ ডাইপোলের মধ্যে একদিকে দেখবা তুমি প্লাস চার্জ থাকবে, আমি যদি এখানে একটু করে চিত্রটা ভালো করে আঁকি, দেখো ডাইপোলে দেখবা কি, একদিকে তোমার এখানে প্লাস চার্জ থাকবে, যে কোনো একটা দিকে থাকতে পারে, আর একদিকে দেখবা তোমার মাইনাস চার্জ থাকবে। তাহলে ডাইপোল এটা কি পোলার হবে নাকি অপোলার হবে বলো তো? ডাইপোল এটা কি পোলার হবে নাকি অপোলার হবে বলতে পারবা? ডাইপোল এটা কি পোলার হবে না অপোলার হবে? এটা পোলার হবে। এটা কি হবে? এটা হবে পোলার। ওকে, আর আরেকটা আমরা ওয়ার্ড দেখতেছি, সেটা হচ্ছে আবিষ্ট ডাইপোল। এই কথাটার অর্থ কি ভাই? আবিষ্ট ডাইপোল এই কথাটার অর্থ কি? আবিষ্ট ডাইপোল এই কথাটার অর্থ হচ্ছে এরকম, দেখো ধরো তুমি এখানে কেউ কোনো একটা যৌগকে তুমি নিছো, ধরো এখানে কাউকে তুমি নিছো, তো এর মধ্যে দেখা যাচ্ছে ধরো এই যে প্লাস মাইনাসগুলা মিশ্রিত অবস্থায় আছে, ধরো এখানে প্লাস মাইনাসগুলা মিশ্রিত অবস্থায় আছে। ঠিক আছে? মানে এগুলো মিক্সচার অবস্থায় আছে। তাহলে এটা কিন্তু অপোলার অবস্থায় আছে। এটা কিন্তু কি অবস্থায় আছে? অপোলার অবস্থায় আছে। এটা কিন্তু পোলার না। এখন তুমি কি করলা, এটার পাশে একটা পোলার বস্তুকে নিয়ে আসছো কিছু সময়ের জন্য। ভালো করে বুঝো, এটা একটা অপোলার অণু, এর পাশে তুমি একটু করে একটা ধরো পোলার, এটা কালারটা চলে চেঞ্জ করে দিই, হলুদ কালার করে আসো। তাহলে হলুদ কালারটা হচ্ছে অপোলার, আর এটা হচ্ছে পোলার। তো তোমরা চুম্বক পদার্থ দেখছো না? চুম্বক পদার্থ কি হয়, ধরো কিছু থাকে স্থায়ী চুম্বক, কিছু থাকে ক্ষণস্থায়ী চুম্বক। ক্ষণস্থায়ী চুম্বক জিনিসটা কি, যে এটা চুম্বক পদার্থ, এটার পাশে যদি তুমি একটা চুম্বককে নিয়ে আসো, তখন ওই চুম্বক পদার্থটা ক্ষণস্থায়ী চুম্বকে পরিণত হয়। মানে কি হবে, যখনই তুমি এটার পাশে যখন এই পোলারটাকে নিয়ে আসবা, তখন এর মধ্যে কি চেঞ্জ আসবে দেখবা, এর মধ্যে দেখা যাবে তখন এরকম, দেখো এটা তো কোনো চেঞ্জ হবে না, এটা তো যেমন আছে তেমনই থাকবে।
বাট দেখা যাবে কি এই যে এটা আছে না, এটার মধ্যে তখন এই নেগেটিভ চার্জগুলো এক পাশে চলে আসবে, পজিটিভ চার্জগুলো দেখবে এক পাশে চলে যাবে। তখন এখানে কি তৈরি হবে? একটা ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হবে। একটা কি তৈরি হবে? এখানে ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হবে। আর যার মধ্যে ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হয় এটাকে আমরা বলি আবিষ্ট ডাইপোল। এটাকে আমরা বলতেছি কি, মানে এটা ডাইপোল ছিল না, বাট এখানে দেখো একটা ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হয়েছে, তাহলে এটাই হচ্ছে আবিষ্ট ডাইপোল। মানে আবিষ্ট ডাইপোল মানে কি, একটা পোলার বস্তুর উপস্থিতিতে একটা অপোলার যদি ক্ষণস্থায়ী পোলারের মতো আচরণ করে তখন তাকে বলা হবে আবিষ্ট ডাইপোল। তাহলে বলো তো আবিষ্ট ডাইপোল কার মধ্যে দেখতে পাওয়া যাবে? আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি তাহলে তুমি মনে রাখবা ডাইপোল এটা দেখতে পাওয়া যাবে কার মধ্যে? পোলার অণুর মধ্যে। পোলার অণু, পোলার অণুর মধ্যে। আর আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি আবিষ্ট ডাইপোল এটা কার মধ্যে দেখতে পাওয়া যাবে? আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল দেখতে পাওয়া যাবে অপোলার অণুর মধ্যে। বোঝা গেছে জিনিসটা নাকি বুঝো নাই? একটু বলো তো এটা বুঝতে পারছো কিনা সবাই? আবিষ্ট ডাইপোল দেখতে পাওয়া যাবে অপোলার অণুর মধ্যে। এটা কি ক্লিয়ার সবার? বুঝতে পারো না? আমি বুঝাচ্ছি আরেকবার। দেখো আমাকে বলো পোলারটা কি সবাই বুঝতে পারছো? পোলারটা, পোলারটা কি সবাই যারা বুঝো নাই বলছো পোলারটা কি সবাই বুঝতে পারছো? পোলার, পোলার মানে কি? পোলার মানে হচ্ছে দুইটা মেরু, একদিকে পজিটিভ চার্জ থাকবে একদিকে নেগেটিভ চার্জ থাকবে। তার মানে যদি পজিটিভ একদিকে থাকে নেগেটিভ একদিকে থাকে তারা হচ্ছে পোলার। যেমন এরকম যোগ কীরকম হইতে পারে দেখো তো, ধরে এইচ এফ, তুমি একটু করে আমাকে বলো এইচ এফ কি পোলার নাকি অপোলার? এইচ এফ পোলার নাকি অপোলার? তুমি খেয়াল করে দেখো, এখানে ধরো আমার ইলেকট্রনগুলো এখানে আছে, তো ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি। ফ্লোরিন কি করবে? ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে আসবে, তাহলে এর দিকে কিন্তু এখানে আংশিক নেগেটিভ চার্জ, এখানে আংশিক পজিটিভ চার্জ হবে। তাহলে এইচ এফ কিন্তু একটা পোলার যৌগ। এইচ এফ কি একটা পোলার যৌগ। এইচ এফ কি? এইচ এফ হচ্ছে একটা পোলার যৌগ। আবার তুমি দেখবা ধরো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তাহলে লক্ষ্য করে দেখো তো, বলো তো কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? তোমাদেরকে পড়ানো হয়েছে সবগুলা। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে বেশি। তাহলে কি হবে? এই বন্ধনে থাকা ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে টেনে এনে অক্সিজেনটা হবে ডেল্টা নেগেটিভ, কার্বন হবে ডেল্টা পজিটিভ, কার্বন এখানে হবে ডেল্টা নেগেটিভ। এরকম হবে না জিনিসগুলো? তখন কি হবে দেখো, এই যে ব্যাপারটা তুমি লক্ষ্য করে দেখো, এখানে এই আমাদের যে পোলারিটি বা পোলার, এটা নির্ধারিত হয় একটা একটা টার্ম আছে ডাইপোল মোমেন্ট দ্বারা। পোলার কার দ্বারা নির্ধারিত হয়? ডাইপোল মোমেন্ট এটা দ্বারা নির্ধারিত হয়। আচ্ছা এগুলো এখন পড়ার দরকার নেই, আমি তোমার বলি, এটা 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 দিয়ে এখন মনে রাখার দরকার নেই, আমি তোমার বলি। দেখো দাঁড়াও, এটা এখন কার্বন ডাইঅক্সাইড অপোলার হয়। কেন অপোলার হয় এটা তুমি যখন আমি তোমাকে ডাইপোল মোমেন্ট পড়াবো তখন দেখবা। ডাইপোল মোমেন্ট পড়ালে আমাকে আগে বলো Cl2, বলো তো Cl2টা কি পোলার নাকি অপোলার? Cl2 দেখো, Cl এর এখানে যে দুইটা ইলেকট্রন থাকবে তারা একদম মাঝ বরাবর থাকবে না, তারা কি কোনো দিকে সরে আসবে? সরে আসবে না। তাহলে এটা কিন্তু কি হবে? এটা কিন্তু অপোলার হবে। তারপর বলো তো O2, O2 পোলার নাকি অপোলার? O2 পোলার নাকি অপোলার? O2, O2ও কিন্তু তোমার কি হবে? অপোলার হবে বা অ্যাপোলার হবে। মানে কার্বন ডাইঅক্সাইডটা এখন পড়ার দরকার নাই, কার্বন ডাইঅক্সাইড অপোলার হয়ে থাকে। আমরা একটা টার্ম আছে ডাইপোল মোমেন্ট, এটা আমরা যখন পড়াবো তখন বুঝবা কার্বন ডাইঅক্সাইড কেন অপোলার হয়েছে। আচ্ছা যেমন CH4 কেন অপোলার সেটাও তুমি ডাইপোল মোমেন্ট থেকে বুঝতে পারবে, এখন বুঝবা না। আপাতত আমরা তাহলে পোলার আর অপোলারের একটা হালকা আইডিয়া পাইছি। পোলার আর অপোলারের এটা আমি বুঝাবো আরেকবার। পোলার আর অপোলার এটা কি বুঝতে পারছো হালকাভাবে? পোলার আর অপোলার আরও ভালোভাবে বুঝতে পারবা ডাইপোল মোমেন্ট পড়ালে। ডাইপোল মোমেন্ট আমরা একটু পরে পড়াবো, রাসায়নিক বন্ধন শেষে পড়াবো। ওকে, এবার দেখো আবিষ্ট ডাইপোল জিনিসটা কি? আবিষ্ট ডাইপোল মানে হচ্ছে ধরো একটা অপোলার আছে, অপোলার মানে কি ধরো ওই অক্সিজেনগুলা বা Cl2 গুলা এদের এখানে প্লাস মাইনাসগুলো ছড়াই ছিটে থাকে। তো যখন তুমি এটা পোলার অণুকে এটার কাছে আনবা তখন এটা কি হবে? এটার যে প্লাস চার্জগুলো পোলারের, তারা এই অপোলারের মাইনাস চার্জটাকে একদিকে ধাবিত করবে না। বলো তো দেখো, তুমি যখন এদেরকে যখন কাছাকাছি আনবা তখন এখানে কি হবে? এই যে আমার পোলারের যে প্লাস চার্জগুলা তারা অপোলারের মাইনাস চার্জগুলোকে একদিকে নিয়ে আসবে না। এই দেখো মাইনাস চার্জগুলোকে একদিকে নিয়ে আসছে, আবার প্লাস চার্জগুলোকে আরেকদিকে পাঠিয়ে দিবে না, প্লাস চার্জগুলোকে একদিকে পাঠিয়ে দিছে। তাহলে এর মধ্যে একটা ডাইপোল তৈরি হয়েছে না? বাট এই ডাইপোলটা কতক্ষণ থাকবে কেউ বলতে পারবা? যদি তুমি এই পোলারটাকে এখান থেকে সরাই ফেলো তাহলে কি এই ডাইপোলটা থাকবে? এই ডাইপোলকে আর থাকবে যদি তুমি পোলারটাকে সরাই ফেলো? বলো তো, পোলারটাকে যদি সরাই ফেলা হয় তাহলে ডাইপোলটা কিন্তু থাকবে না। তার মানে এই ডাইপোলটা যেটা ক্ষণস্থায়ী ডাইপোল। তাই এই এই যে যার মধ্যে পোলারিটি ছিল না তার মধ্যে তুমি একটা হালকা পোলারিটি বা ক্ষণস্থায়ী পোলারিটি তৈরি করতেছো, এটাকে আমরা বলি আবিষ্ট ডাইপোল তৈরি হওয়া। তাহলে আবিষ্ট ডাইপোল জিনিসটা কি? যে এটা আগে পোলার ছিল না, তাহলে এটা পোলারের উপস্থিতিতে এটা পোলার হয়েছে, তাই এটাকে বলা হবে আবিষ্ট ডাইপোল। আর আবিষ্ট ডাইপোল কারা দেখাবে? অপোলার অণুগুলা। কারণ যে পোলার তার মধ্যে তো পার্মানেন্টভাবেই ডাইপোল থাকে। সো এই জন্য মনে রাখবা, তোমাকে যদি ডাইপোল বলে তাহলে ডাইপোল দ্বারা আমরা মনে রাখবো পোলার অণু বোঝাচ্ছে,
আবিষ্ট ডাইপোল বললে আমরা বুঝাবো অপোলার অণু বোঝাচ্ছে। ক্লিয়ার জিনিসটা? দেখো তো বুঝছো কিনা সবাই? এটা কি বুঝতে পারছি আমরা সবাই নাকি বুঝি নাই? ওকে, আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে চলো এবার আমি তোমাকে যদি একটা জিনিস জিজ্ঞেস করি এখানে, যে ধরো আমার কাছে এখানে একটা সোডিয়াম প্লাস আছে, আচ্ছা, আর আমার কাছে এখানে একটা অক্সিজেন আছে। ধরো এদের মধ্যে একটা বন্ড এখানে ক্রিয়েট হয়েছে, তাহলে এই বন্ডটাকে আমরা কি বন্ড বলবো বলতে পারবা? এই বন্ডকে আমরা কি বন্ড বলবো? দেখো এটা হচ্ছে তোমার একটা আয়ন, এটা কি ডাইপোল হবে নাকি আবিষ্ট ডাইপোল হবে বলো তো? অক্সিজেন এটা কি ডাইপোল হবে নাকি আবিষ্ট ডাইপোল হবে? অক্সিজেন, অক্সিজেন হবে কিন্তু আবিষ্ট ডাইপোল। অক্সিজেন কি হবে? অক্সিজেন কিন্তু হবে আবিষ্ট ডাইপোল, কারণ অক্সিজেন হচ্ছে অপোলার, আর অপোলারগুলো কি তৈরি করে? আবিষ্ট ডাইপোল তৈরি করে। তাহলে এই বন্ধনটাকে তুমি বলবা আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন বলা হবে। বুঝছো কিনা দেখো তো? এটাকে কি বলা হবে? আয়ন আবিষ্ট ডাইপোল বন্ধন বলা হবে। বুঝছি এটা আমরা সবাই? ওকে, এবার দেখো, ধরো এখানে যদি আমি একটা সোডিয়াম প্লাসকে নিই, আর এখানে যদি আমি একটা এইচএফকে নিই, তাহলে এখানে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ, তাহলে এখানে এদের মধ্যে একটা বন্ধন থাকবে। এই বন্ধনটাকে আমি কি বলবো বলো তো দেখি? সোডিয়াম প্লাস এটা হচ্ছে একটা আয়ন, এইচএফ এটা কি? এটা হচ্ছে ডাইপোল বা পোলার, যেহেতু পোলার তাহলে ডাইপোল, তাহলে এটাকে আমরা বলবো আয়ন ডাইপোল বন্ধন। এই বন্ধন যেটা আছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আয়ন ডাইপোল বন্ধন আমরা বলবো। তাহলে আমরা প্রত্যেকটা বন্ধন নিতে ইন ডিটেলস আলোচনা করব। আমি তোমাকে জাস্ট হালকা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, বুঝছো? তারপর ধরো কথার কথা, ধরো এখানে একটা HCl আছে, এখানে ডেল্টা প্লাস, এখানে ধরো ডেল্টা মাইনাস, ধরো এখানে আরেকটা তুমি HCl-কে নিলা, ধরো এখানে ডেল্টা প্লাস, এখানে ধরো ডেল্টা মাইনাস, তাহলে এটা একটা HCl, ধরো এটা একটা HCl। তাহলে এইবার আমাকে তুমি একটু করে বলো তো, এখানে একটা বন্ধন থাকবে, এটা এই বন্ধনটাকে তুমি কি বলবা দেখি? কে বলতে পারো এই বন্ধনটাকে কি বলা হবে বলো তো? এই বন্ধনটাকে আমরা কি বলবো? ডাইপোল ডাইপোল বন্ধন। ভেরি গুড। তাহলে দেখো এটা হচ্ছে একটা ডাইপোল, আবার এটাও একটা ডাইপোল, তাহলে এই বন্ধনটাকে আমরা বলবো যে আমাদের ডাইপোল ডাইপোল বন্ধন। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ধরনের কোয়েশ্চন তোমার থাকতে পারে, যে প্রশ্নে তোমাকে এরকম আমার হচ্ছে যে কি বলবো এটার নাম, এরকম দিয়ে বলবে কি ধরনের বন্ধন দেখতে পাওয়া যায়। যেমন হাইড্রোজেন বন্ধন তোমাকে আমার এখন বোঝানো পসিবল না। হাইড্রোজেন বন্ধন হচ্ছে ডাইপোল ডাইপোল বন্ধনের একটা বিশেষ রূপ, বুঝছো? কখন হয় সেটা হয় আমরা হাইড্রোজেন বন্ধনের ডিটেলস আলোচনা করব। আশা করি এগুলো বুঝতে পারছো। আচ্ছা আমাকে বলো তো, যদি এখানে একটা অক্সিজেন থাকে, O2 থাকে, আবার ধরো এখানে আরেকটা O2 আছে, বলো তো এই বন্ধনটাকে তুমি কি বলবা? হাইড্রোজেন বন্ধনে আমরা ডিটেলস আলোচনা করবো পরে, এখন না, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, বাট তোমাকে হালকা আইডিয়া দিচ্ছি। বলো তো এই বন্ধনটাকে তুমি কি বলবা? এই বন্ধনটাকে আমরা কি বলবো? এই বন্ধনটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আবিষ্ট ডাইপোল বন্ধন, বা এটাকে লন্ডন বিস্তরণ বলা যায়, বা এটাকে ভ্যান্ডার ওয়ালস বলতে পারি। মানে অ্যাকচুয়াল ভ্যান্ডার ওয়ালস বল এটাকেই বলা হয়। মানে নন বন্ডিং বন্ধন সবগুলোকে আমরা ইন জেনারেলি ভ্যান্ডার ওয়ালস বন্ধন বলতে পারি, বাট অ্যাকচুয়াল ভ্যান্ডার ওয়ালস বন্ধন বলতে আমরা এটাকেই বুঝে থাকি, বা এটাকে আমরা কয়েকটা বন্ধন নাম করা দেওয়া হয়। এটাকে আমরা আবিষ্ট ডাইপোল এটাকে আমরা বলতে পারি। দেখো এই যে আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন বলতে পারি, বা এটাকে আসলে লন্ডন বিস্তরণ বলা যায়, বা এটাকে লন্ডন বিস্তরণ বল এটাও বলা যায়, বা এটাকে আমরা অ্যাকচুয়ালি যে ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে, মানে ভ্যান ডার ওয়ালস বন্ধন বলতে আমরা এটা অনেকে এটাকেই বুঝে থাকি, ভ্যান ডার ওয়ালস বন্ডও বলতে পারি। বুঝতে পারছি নাকি বুঝি নাই বলো তো? এই ধরনের কোনটাতে কোন বন্ধন আছে এটা কি বোঝা গেছে সবার? আমি আশা করতেছি বুঝতে পারছো তোমরা। তারপরে এগুলো নিয়ে আমরা যখন ওই নন বন্ডিং বন্ধন নিয়ে আলোচনা করবো তখন আমরা ইন ডিটেলসে পড়বো, বাট আমরা এখন আগে বন্ডিংগুলো আলোচনা করবো, কেমন? আশা করি এগুলো বোঝা গেছে সবার। একটু করে আমাকে জানাও যেগুলো তুমি একটু বুঝতে পারছো কিনা সবাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপর তোমরা নেক্সটে যাই আসো। তাহলে এগুলো আমাদের যদি বোঝা হয়ে থাকে, আমরা তোমরা নেক্সটে যাই। নেক্সটে আসো, আমরা আলোচনা করবো এখন আয়নিক বন্ধন নিয়ে। আর 10 মিনিট ক্লাস হবে, 10 মিনিট পরে শেষ হয়ে যাবে, কেমন? আয়নিক বন্ধন জাস্ট আমরা হালকা শুরু করবো আজকে, আমরা ডিটেলস আলোচনা নেক্সট ক্লাসে করবো আয়নিক বন্ধনের। জাস্ট আমরা হালকা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যতটুকু পারা যায়, হ্যাঁ যতটুকু পারা যায়। ওকে, দেখো আয়নিক বন্ধনে কি হয় আমি তোমাকে একটু করে বলি। একটা আয়নিক যৌগের উদাহরণ দিতে পারবা? দেখো এখান থেকে চিত্র দেখে বলে যায়, একটা আয়নিক যৌগের উদাহরণ দিতে পারবা? একটা আয়নিক যৌগের উদাহরণ পড়ছো তোমরা এগুলো 9-10-এ। সোডিয়াম ক্লোরাইড চিত্র থেকেও দেখা যাচ্ছে, তার মানে সোডিয়াম ক্লোরাইড কি এটা বলো তো আয়নিক যৌগ।
কাহিনী আমি তোমাকে একটু করে বুঝে আসো। আয়নিক যৌগ হয় কি আগে দেখাই। আয়নিক যৌগ কিভাবে হয় আমি তোমাকে আগে দেখাই। আয়নিক যৌগ কিভাবে হয় দেখো। আয়নিক যৌগ হওয়ার জন্য ফার্স্টে কি হয়, আয়নিক যৌগ প্রথম কথা হচ্ছে ধাতু আর অধাতুর মধ্যে গঠিত হবে। আয়নিক যৌগ কোথার মধ্যে গঠিত হবে? ধাতু আর অধাতুর মধ্যে। কখনো অধাতু অধাতুর মধ্যে আয়নিক যৌগ গঠিত হতে পারে না, বা ধাতু ধাতুর মধ্যে আয়নিক যৌগ গঠিত হতে পারে না। আয়নিক যৌগ সবসময় ধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হবে। ধাতু ধাতু বা অধাতু অধাতু এদের মধ্যে আয়নিক যৌগ গঠিত হতে পারবে না। কাহিনী যেটা হয়, যে ধাতু যেটা থাকে, ধাতু, ধরো ধাতু হিসেবে আমার কাছে সোডিয়াম আছে, এ কি করে? ইলেকট্রন ত্যাগ করে। কারণ এর ইলেকট্রন ত্যাগ করলে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। ইলেকট্রন ত্যাগ করলে কি ক্যাটায়ন তৈরি হয় না অ্যানায়ন তৈরি হয়? ইলেকট্রন ত্যাগ করলে আমরা সবাই জানি ক্যাটায়ন তৈরি হয়। তাহলে এখানে দেখা যাবে তখন সোডিয়াম প্লাস, আর যেটাকে আমরা বলতেছি ক্যাটায়ন তৈরি হবে। আচ্ছা, আবার অধাতু যেটা থাকে, অধাতু, অধাতু কি করে? এই ধাতু যে ইলেকট্রন ত্যাগ করছে, ধরো ক্লোরিন, এর তো ইলেকট্রন দরকার, সেই ত্যাগকৃত ইলেকট্রনকে সে গ্রহণ করে। গ্রহণ করে সে কি তৈরি করে? এখানে ধরো সিএল মাইনাস, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলতেছি অ্যানায়ন, অ্যানায়ন তৈরি হয়। তারপর দেখো এই যে এটা একটা প্লাস চার্জ আর এটা একটা মাইনাস চার্জ, তো যে কোনো প্লাস চার্জ আর মাইনাস চার্জের মধ্যে কি থাকবে? একটা একটা ওই যে কুলম্ব বল থাকবে না, যেটাকে তুমি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলো। তাহলে আমরা এখানে যদি তুমি একটা প্লাস চার্জকে নাও, সোডিয়াম প্লাস চার্জকে নাও, আর যদি তুমি এখানে একটা ক্লোরিন মাইনাস চার্জকে নাও, তাহলে এদের মধ্যে কি থাকবে? একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে না, বা যেটাকে আমরা কুলম্ব বল বলি। তো এই কুলম্ব বলের মাধ্যমে বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে কি তৈরি হয়? আয়নিক বন্ধন তৈরি হয়। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে আয়নিক বন্ধন কিভাবে তৈরি হবে? আয়নিক বন্ধন তৈরি হবে এই ধাতু ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ক্যাটায়ন তৈরি করে, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে অ্যানায়ন তৈরি করে। আর এরপরে কি হয়? এই যে আমার ক্যাটায়ন তৈরি হলো আর অ্যানায়ন তৈরি হলো, এদের মধ্যে একটা কি কাজ করে? ওই যে কুলম্ব বল, বা যেটাকে আমরা বলতে পারি বাংলা ভাষায় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এটাকে আমরা বলতে পারি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, বা যেটাকে কুলম্ব বলও বলা হয়। আর এই আকর্ষণ বলের মাধ্যমে কি তৈরি হবে বলো তো? তোমার আমাদের হচ্ছে আয়নিক যৌগ তৈরি হবে। তাহলে আয়নিক যৌগ তৈরি হওয়ার প্রসেসটা কি বুঝতে পারছি আমরা সবাই? বড় তো একটু করে আয়নিক যৌগ তৈরি হওয়ার প্রসেসটা বুঝতে পারছো কিনা? তাহলে একটা জিনিস তুমি বুঝো, এইবার ধরো একটা আয়নিক যৌগ কিরকম হইতে পারে? এই যে সোডিয়াম প্লাস আর সিএল মাইনাস, এটা ধরো একটা আয়নিক যৌগ, এটা ধরো একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ কিভাবে থাকে? আয়নিক যৌগ কিভাবে থাকে এরকম একটা কোশ্চেন আসে। দেখো এখানে যদি আমি একটা সোডিয়াম ক্লোরাইড নিই, আয়নিক যৌগ কি এভাবে থাকে? বলতে পারবা? আয়নিক যৌগ কি এভাবে থাকবে? মানে ধরো এই যে এটার মতো, মানে কোনটার মতো? দেখো এটার মতো, এই যে এটার মতো। আয়নিক যৌগ কিন্তু এভাবে থাকে না। আয়নিক যৌগ কি হয় না? এভাবে করে থাকে না। কাহিনী যেটা হয় আমি তোমাকে দেখাই। আয়নিক যৌগ কিভাবে থাকে আমি তোমাকে বলি। আয়নিক যৌগটা হয় কি, ধরো তুমি এখানে সোডিয়াম প্লাস নিছো, ধরো তুমি এই জায়গায় একটা সোডিয়াম প্লাস নিছো। বলো তো সোডিয়াম প্লাস, এটা যেহেতু একটা আয়ন, আয়নের আকার কিরকম হয়? তোমার কি ঘনক আকৃতির নাকি হচ্ছে যে গোলক আকৃতির হয়? আমরা সবাই জানি না গোলক আকৃতির হয়ে থাকে। তাহলে এরা হয়ে থাকে গোলক আকৃতির। এর যে প্লাস চার্জ সেটা কই থাকে জানো? এর প্লাস চার্জ থাকে তোমার হচ্ছে এটার যে গোলকের পৃষ্ঠ আছে সেখানে থাকে। আবার সিএল মাইনাস এটাও তো গোলক আকৃতির হয়। তো এরা কি করে? এই সিএল মাইনাসটা ধরো যে কোনো দিক থেকে এর সাথে আসে, যে কোনো দিক থেকে। আরেকটা সিএল মাইনাস ধরো এমন হতে পারে এখানে আসছে, ধরো একটা সিএল মাইনাস এখানে আসে, যে কোনো দিক থেকে সিএল মাইনাসগুলো ঘিরে ধরে এখানে কি তৈরি হয়? আয়নিক যৌগ তৈরি হয়। ধরো এখানে সোডিয়াম প্লাস থাকে, তারপর ধরো এখানে সোডিয়াম প্লাস থাকে, মানে এইরকম, এই যে দেখো স্ট্রাকচারটা, এইভাবে করে আয়নিক যৌগ তৈরি হয়। এটাকে আমরা বলি ক্যালাস স্ট্রাকচার বা ক্রিস্টাল স্ট্রাকচার। মানে জিনিসটা বুঝতে পারতেছো? মানে আমি তোমাকে বলি, দেখো কি হয় এখানে। ধরো তুমি এখানে একটা সোডিয়াম প্লাসকে নিছো, একটা ধরো সোডিয়াম প্লাসকে নিছো, এটা তো গোলাকার শেপের হয়। সিএল মাইনাসও গোলাকার শেপের হয়। আর সিএল মাইনাস আমরা জানি অ্যানায়নের আকারটা বড় হয়ে থাকে ক্যাটায়নের আকার থেকে, এটা পড়েছি তোমাদেরকে। তখন এই সোডিয়াম চার প্লাসের চারপাশ থেকে ধরো, এখন আমি এখানে যদি জিজ্ঞেস করি যে এই সোডিয়াম প্লাসের সাথে এই উপরের ক্লোরিন নাকি নিচের ক্লোরিন, নাকি এই ক্লোরিন নাকি এই ক্লোরিন, কোন ক্লোরিনের সাথে আয়নিক বন্ধন গঠিত হয়েছে, আমি যদি তোমাকে এই কোশ্চেনটা করি, আমরা তো সবাই জানি যে Na প্লাস আর Cl মাইনাস মিলে আয়নিক বন্ধন গঠিত হয়। বাট আমি যদি তোমাকে কোশ্চেন করি যে এই সোডিয়ামের সাথে এইটা 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 কোন ক্লোরিনের সাথে আয়নিক বন্ধন গঠিত হয়েছে, কেউ কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা কোন ক্লোরিনের সাথে আয়নিক বন্ধন হয়েছে? না, আমরা বলতে পারবো না, কারণ আমরা জানি না। এখানে যেটা হয়, সিস্টেমটা এমনই থাকে যে হ্যাঁ একটা সোডিয়ামের সাথে একটা ক্লোরিনের আয়নিক বন্ধন হবে, সেটা ঠিক আছে, বাট কোন ক্লোরিনের সাথে আয়নিক বন্ধন হবে সেটা আমরা জানি না। মানে আমি জানি না যে এটার সাথে কি এটার হবে, নাকি এটার সাথে এটার হবে, নাকি এটার সাথে এটার হয়েছে, সেটা আমি জানি না। বাট আমরা জানি যে একটা প্লাস চার্জের চারপাশে নেগেটিভ চার্জ থাকবে, নেগেটিভ চার্জের চারপাশে পজিটিভ চার্জ থাকবে, সেটা আমরা জানি। এভাবে করে একটা তারা ক্যালাসের স্ট্রাকচার গঠন করবে বা একটা ক্রিস্টালে গঠন করবে, ক্যালাস ক্যালাস আকৃতি গঠন করবে। তাহলে এটা কি হবে? একটা, এই যে এটাকে আমরা বলি
যে আমাদের এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা ক্যালাস বা লেটিস। এটা একটা কি স্ট্রাকচার? এটা একটা ক্যালাস স্ট্রাকচার বা লেটিস স্ট্রাকচার, যেটা সাধারণ তাপমাত্রায় কি থাকে? সলিড অবস্থায় থাকে। বুঝছো? তাহলে একটা জিনিস আমাকে বলো তো, আয়নিক বন্ধন গঠনের কি কোনো তাহলে দিক আছে? আয়নিক বন্ধন গঠনের কি কোনো মানে পার্মানেন্ট দিক আছে? দিক নাই। তাহলে আয়নিক বন্ধন যে কোনো দিকে গঠিত হতে পারে। এটা কারণটা কি? কারণ হচ্ছে সোডিয়াম যে আয়নটা, এটা তো গোলক আকৃতির, তাহলে এটার যে চার্জ সেটা গোলকের পৃষ্ঠে থাকবে, ওই চার্জের সাথে যে কোনো দিক থেকে Cl মাইনাস অ্যাড হইতে পারে। তাই আয়নিক বন্ধনে কিন্তু কোনো সুনির্দিষ্ট দিক নেই। তাহলে আমরা মনে রাখবো যে আয়নিক বন্ধনের, এটা আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য তো আমরা আগামীকালকে লিখবো। তাও মনে রাখি আয়নিক বন্ধনের দিক ধর্ম নেই, দিক ধর্ম নেই। আয়নিক বন্ধনে কোনো কি নাই? দিক ধর্ম নাই। তাহলে তুমি আমাকে একটু করে বলো একটা জিনিস, সেটা হচ্ছে যদি আয়নিক বন্ধনের দিক ধর্ম না থাকে তাহলে তাহলে আয়নিক, আমরা একটা জিনিস তোমাকে দেখাই, দেখো ধরো এই যে কথার কথা কয়েক ধরনের সংকেত আছে। আচ্ছা এটা আমরা নেক্সট দিন দেখাবো, এটা আমরা নেক্সট দিন দেখাবো, এটা আজকে না দেখাই। আচ্ছা এবার আমাকে তুমি একটা জিনিস বলো, সেটা হচ্ছে এখন আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি আমি তোমাকে আলোচনা করি, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বেশি হবে না কম হবে? কেউ বলতে পারবা? আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বেশি হবে না কম হবে? অনেক বেশি হবে। কেন বেশি হবে বলো তো? কারণ এরা হচ্ছে ক্যালাস গঠন করে, আর ক্যালাসগুলো কি হয়ে থাকে? শক্ত হয়ে থাকে। সেখানে তুমি যদি এটাকে গলাইতে চাও, তাহলে অনেকগুলো সোডিয়াম বা অনেকগুলো বন্ধন তোমাকে এখানে ভাঙতে হবে। বুঝছো? এই জন্য কি হয়ে থাকে বলো তো? বেশি হয়ে থাকে। আচ্ছা, সো আয়নিক যৌগ নিয়ে এতটুকুই থাক, কারণ কথা বললে অনেকগুলো কথাই বলতে হবে। আয়নিক যৌগ নিয়ে যদি কথা বলতে চাই, আমরা আগামী ক্লাসে আয়নিক যৌগের ডিটেলস আলোচনা করি, নাহলে কি হবে? অর্ধেক আলোচনায় ক্লাসটা থেমে যাবে। সো আজকে আমরা না পড়াই, তাহলে আমরা আয়নিক যৌগ নিয়ে আগামী ক্লাসে ইন ডিটেলস আলোচনা করব। মানে আমরা জাস্ট তোমাকে সূচনা করে দিছি, তাহলে হালকা আইডিয়া দিই তোমাকে, একবার এক্সপ্লেন করে দিই জিনিসটা কি। আয়নিক যৌগ ধাতু আর অধাতু মিলে করে তৈরি হবে। এরা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে, আর এখানে এটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হবে। তাহলে একটা জিনিস জাস্ট লাস্ট একটা জিনিস বলি, বলো তো সোডিয়াম প্লাস আর যখন Cl মাইনাস এরা যখন যুক্ত হয়ে ক্যালাস তৈরি করলো, ধরো এখানে ক্যালাস তৈরি হয়েছে, তাহলে এই ক্যালাসটা তৈরি হওয়ার সময় এখানে কি বন্ধন এনার্জি উৎপন্ন হবে? মানে এটা কি তাপ উৎপাদী হবে নাকি তাপহারী হবে? জাস্ট এটা বলো। মানে যখন সোডিয়াম প্লাস আর Cl মাইনাস তারা পরস্পর যুক্ত হইল, যুক্ত হয়ে ক্যালাস গঠন করলো, তখন এখানে কি এনার্জি তৈরি হবে নাকি এনার্জি দিতে হবে? এনার্জি উৎপন্ন হবে। তোমরা পড়ে আসছো যে কোনো বন্ধন গঠনের সময় এনার্জি উৎপন্ন হয়। এইটা মনে রাখবা যে আয়নিক যৌগ যখন তৈরি হবে, তখন যখন এনার্জি প্রডিউস হয়, সে আয়নিক যৌগ তৈরি হওয়ার সময় যে এনার্জি প্রডিউস হয় এটাকে বলা হয় লেটিস শক্তি। এটাকে কি বলা হয়? লেটিস এনার্জি। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে করব। আচ্ছা, আর HW একটাতে তোমাদেরকে সাবমিশন করতে বলছিলাম, ওইটা 3জন, মানে আমরা অলরেডি সিলেক্ট করছি। ওই 3জনের সাথে যোগাযোগ করে তোমাদেরকে প্রাইস মানি 200 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে, কেমন? আর উইকলি এক্সাম কালকে হবে, উইকলি এক্সামটা কিন্তু কালকে হবে। তাহলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো করে পড়ো। আয়নিক যৌগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে করব। আজকে যা যা পড়েছি সবাই কি সব বুঝতে পারছো? আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করছি, অজৈব যৌগের নামকরণ। সবাই কি এগুলো বুঝতে পারছো? এটাই নিয়ে আমরা আগামী ক্লাসে আবার পড়বো সবগুলো, কেমন? তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। তাইলে আসসালামু আলাইকুম।